হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? একটু জানাও তো। ও আচ্ছা, ভালো কথা। এই আমি কি ফেসবুক গ্রুপে পোস্ট দিছিলাম আজকে যে চলতরিতের ক্লাস? মনে হয় সাইকেল 5-এ তো পোস্ট দিছিলাম, সাইকেল 3-তে তো মনে হয় পোস্ট দিতে ভুলে গিয়েছি। হাই হাই, হাই হাই, ভুলে গিয়েছি সাইকেল 3-তে পোস্ট দিতে। 7:32-এ পোস্ট দিয়ে বলছি 7:30-এ ক্লাস। এই সাইকেলে জানিয়েছিলাম, ওই ক্লাসে জানাইনি। না, তোমাদের সাইকেল সাইকেল 5-এ জানাইছি, সাইকেল 3-তে যে হবে না এটা বলি নাই, ভুলে গেছিলাম পোস্ট দিতে। ঠিক আছে বাচ্চারা, ওকে চলো শুরু করি। আমরা আজকে খুব মজার একটা টপিক পড়ব, সেটা হচ্ছে তুল্যরোধ। তুল্যরোধ বের করা রিলেটেড যেই টপিকগুলো, সেগুলো তোমাদের 9-10-এ খুব ফেভারিট একটা টপিক ছিল, আমি জানি। তোমরা 9-10-এ খুব মজা নিয়ে এই তুল্যরোধ বের করতা। আমরা সেই মজাটাই এখানে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তোমাদের আজকে অপূর্ব দাদার ওই নতুন স্টুডিওতে কাজ চলতেছে বলে দাদা আজকে পারে নাই। বৃহস্পতিবারের দিন অপূর্ব ভাইয়া ক্লাস নিয়ে নিবে। আর আজকে তো আমি প্রক্সি দিচ্ছি, বুঝছো? প্রক্সি মানে কি বুঝো? প্রক্সি মানে এটা ভার্সিটিতে উঠলে দেখবা যে প্রক্সি কথাটা খুব প্রচলিত। প্রক্সি মানে হচ্ছে একজনের জায়গায় আরেকজন চলে আসা। যেমন অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে দেখা যেত একটা রোল নাম্বার স্যাররা বলছে, সে আসে নাই, তার খুব ক্লোজ ফ্রেন্ড ইয়েস স্যার বলে তার অ্যাটেন্ডেন্স দিয়ে দিছে। এটারে বলে প্রক্সি দেওয়া। তো আমিও আজকে তোমাদের সামনে ইয়েস স্যার করতে আসছি। ওকে, এই চ্যাপ্টারের ফার্স্ট লেকচারটা বেশ কঠিন ছিল। ওই যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দেখে ভয় পেয়ে গেছো? এত ভয় পেলে হবে? সহজ জিনিস তো এগুলা, সহজ সহজ জিনিস। ক্লাস 9-10-এ পড়ছে এগুলাই সব। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। ঠিক আছে, বিসমিল্লাহ। খেয়াল করো, প্রথমে আসো তুল্যরোধ, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এর মানে কি? মানে হচ্ছে, মনে করো আমাদের কাছে কতগুলা রোধ আছে, কতগুলা রোধ আছে। এই রোধগুলা সার্কিটে একটা ব্যাটারির সাথে কানেক্টেড। যদি আমরা এই 3টা রোধের পরিবর্তে এমন একটা রোধকে বসাই যেই রোধটা ওই 3 জনের সমান কাজ করবে, সেই রোধটাকে আমরা বলি তুল্যরোধ। একদম সহজ একটা ডেফিনেশন দিলাম যে আমাদের এই 3টা রোধ, সাপোজ ব্যাটারি থেকে তারা যে পরিমাণ কারেন্ট টানে, এই একটা রোধ মনে করো সে ওই একই ব্যাটারির সাথে যুক্ত হয়ে একই পরিমাণ কারেন্ট টানতে পারে, তাহলে এই 3টা রোধের তুল্য রোধ হচ্ছে এই একটা। অর্থাৎ এরা 3 জনে মিলে সার্কিটে যেই ইফেক্ট ফেলে, এই একা সেই সার্কিটে সেম ইফেক্ট যদি ফেলে, তাহলে এইটাকে আমরা বলি এই 3টার তুল্য রোধ। তোমরা অলরেডি কিন্তু তুল্য ধারকত্ব জিনিসগুলো পড়ে আসছো। তো এই তুল্যরোধ বের করার আগে আমরা একটু ছোট্ট একটা এক্সাম্পল আগে তোমাদেরকে একটু দিতে চাই। বলো তো দেখি, রোধ কি করে? বলো তো রোধের কাজ কি? কে বলতে পারবা? রোধের কাজ কি বলো তো? রোধ কি করে? রোধের কাজ কি? রোধ কি করে আমরা কি জানি? বাধা দেয়। কাকে বাধা দেয়? রোধ হচ্ছে তড়িৎ
প্রবাহকে বাধা দেয়, রোধ তড়িৎ প্রবাহকে বাধা দেয়। তাহলে ভাইয়া যদি এপাশ থেকে মনে করেন 10 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এই রোধ যেহেতু তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তাহলে এই 10 অ্যাম্পিয়ারের কারেন্ট ফ্লো দেখা যাবে এই রোধ পার করার পরে হয়তো বা 8 অ্যাম্পিয়ার হয়ে গেছে, এই রোধ পার করার পরে হয়তো বা 5 অ্যাম্পিয়ার হয়ে গেছে। তো এইভাবে করে রোধ কি বাধা দেয় না বলতো? তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া বলতে কি আমরা এইরকম বাধা দেওয়া বুঝি? রোধ যে তড়িৎ প্রবাহকে বাধা দেয়, বাধা দেওয়া মানে তো কমায় দেওয়া, বাধা দেওয়া মানে হচ্ছে কমায় দেওয়া। সো এইখানে আমরা যখন কারেন্টের ফ্লো হচ্ছে, রোধ আছে, তড়িৎ প্রবাহকে সে বাধা দিবে, বাধা দেওয়া মানে কমায় দেওয়া। তাহলে 10 অ্যাম্পিয়ারটা কি 8 অ্যাম্পিয়ার হয়ে যাবে, আবার একটা রোধ পাইলে কি 5 অ্যাম্পিয়ার হয়ে যাবে। আচ্ছা, যদি এখানে ধরো আরো একটা রোধ আছে, আরো একটা রোধের পরে এখানে ধরো হয়ে গেল 0 অ্যাম্পিয়ার, তারপর ধরো আরো একটা রোধ আছে, এরপরে হয়ে গেল -2 অ্যাম্পিয়ার। -2 অ্যাম্পিয়ার মানে আগে যেদিকে কারেন্ট যাচ্ছিল এখন তার উল্টা দিকে কারেন্ট যাচ্ছে। তো আসলে কি বিষয়গুলা এইভাবে করে কাজ করে? কখনোই এভাবে করে কাজ করে না, কখনোই এভাবে করে কাজ করে না। সো যেটা হয়, তাহলে রোধ যে আমরা বলি তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তাহলে বাধা দেয় কিভাবে আসলে? রোধ যে আমরা বলছি তড়িৎ প্রবাহকে বাধা দেয়, কিভাবে বাধা দেয়? সো খেয়াল করো, এইখানে আমরা যদি একটা এক্সাম্পল দেই, মনে করো এটা হচ্ছে 20 ভোল্টের একটা ব্যাটারি, এটাও হচ্ছে 20 ভোল্টের একটা ব্যাটারি, এটার রোধ হচ্ছে 10 ওহম, এটার রোধ 10 ওহম, এটার রোধও 10 ওহম। এখন খেয়াল করো, এর মধ্যে যে কারেন্ট ফ্লো হবে সেটা হচ্ছে 20/10 = 2 অ্যাম্পিয়ার। এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। অন্যদিকে এখানে যেহেতু দুইটা রেজিস্টর, তাহলে রোধের মান 10 আর 10 20 হয়ে যাবে, তাহলে কারেন্টের মান হচ্ছে V/R 20/20 = 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ এর মধ্যে দিয়ে কিন্তু 1 অ্যাম্পিয়ারের কারেন্ট ফ্লো হবে। তাহলে খেয়াল করো, সার্কিটের মধ্যে যদি রোধ বেড়ে যায় তাহলে তড়িৎ প্রবাহ কমে যায়। অর্থাৎ রোধ কিন্তু তড়িৎ প্রবাহকে যে বাধা দেয়, সেই বাধাটা কিন্তু এইভাবেই দেয় যে রোধ যদি বেশি থাকে তাহলে ব্যাটারি থেকে কম পরিমাণ কারেন্ট বের হবে, রোধ যদি বেশি থাকে ব্যাটারি থেকে কম পরিমাণ কারেন্ট বের হবে। কিন্তু যেই কারেন্টটা একবার বের হবে সেই কারেন্টটা কিন্তু পুরা সার্কিটে ট্রাভেল করে আসবে। ব্যাটারি থেকে যেই কারেন্ট বের হবে সেই কারেন্টটি কিন্তু ব্যাটারির মধ্যে প্রবেশ করবে। কখনো এরকম হবে না ব্যাটারির ভিতর থেকে বেরোইছে 10 আর ঢুকছে 8, এরকম কখনো হবে না। ব্যাটারির ভেতরে ঢুকবে যতটুকু কারেন্ট, বের হবেও ঠিক ততটুকু কারেন্ট। আচ্ছা, তো এইখানে যেই কারেন্টটুকু আমরা হিসাব করে পাবো সেই পরিমাণ কারেন্টটি কিন্তু এই রোধের মধ্যে দিয়েও যাবে, এই রোধের মধ্যে দিয়েও যাবে। এমনটা হবে না 1 অ্যাম্পিয়ারের কারেন্ট বের হওয়ার পরে রোধ পার করার পরে এটা 0.5 অ্যাম্পিয়ার হয়ে গেল, আবার রোধ পার করার পরে এটা 0.25 অ্যাম্পিয়ার হয়ে গেল, এরকম কখনো হবে না। ব্যাটারির মাথায় অনেক বুদ্ধি, ও আগে থেকে পুরা সার্কিটে ক্যালকুলেশন করে বাইর করে যে আচ্ছা এখানে কতটুকু কারেন্ট পাঠাবো। যেই কারেন্টটা সে পাঠায় সেই কারেন্টটা কিন্তু পুরাটা সার্কিটে ট্রাভেল করে আসে। কথা বুঝছো? তাহলে রোধ তড়িৎ প্রবাহকে বাধা দেয় কিভাবে? আশা করি এটা ক্লিয়ার। ওকে, ডান, এগুলো সহজ জিনিস। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে তুল্য রোধ। মনে করো আমাদের কাছে অনেকগুলা রোধ আছে, কই গেলাম এটা, মনে করো আমাদের কাছে রোধ কতভাবে থাকতে পারে, রোধ কতভাবে থাকতে পারে। আচ্ছা, এটা স্লাইডে আছে, অসুবিধা নাই, স্লাইডে আছে। ওকে, তো আমরা দেখো রোধ কতভাবে থাকতে পারে। আমরা মোটামুটি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যখন হিসাব করছি, প্রথমে আমরা চলো আগে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে বের করব সেটা একটু দেখে ফেলি। সো সিরিজ কানেকশন মানে কি? আমাদের বইয়ের যে ডেফিনেশন সেটা অনুযায়ী, যে ধরো কোনো একটা রোধের শেষের মাথার সাথে আরেকটা রোধের প্রথম মাথা, পরে এটার শেষের সাথে আরেকটা শুরু, এভাবে করে যদি অনেকগুলো রোধ কানেক্টেড থাকে তাহলে এদেরকে আমরা সিরিজ কানেকশন বলি, এদেরকে আমরা সিরিজ কানেকশন বলি। এখন এই সংজ্ঞার মধ্যে একটু ঘাপলা আছে। সংজ্ঞায় কি বলে যে একটা রোধের শেষ মাথার সাথে আরেকটা রোধের প্রথম মাথা, আবার দ্বিতীয়টার শেষের সাথে প্রথমটার শুরু, এভাবে করে যদি রোধগুলো কানেক্টেড থাকে তাদেরকে আমরা সিরিজ সমবায় বলি, তাদেরকে আমরা সিরিজ সমবায় বলি। কিন্তু বলতো, যদি এটাই ডেফিনেশন হয়, সাপোজ আমরা এইখানে একটা রোধ যুক্ত করে দিলাম, এখানে একটা রোধ এভাবে যুক্ত করে দিয়ে বলতো এই রোধটার শেষ মাথার সাথে
এই রোধের প্রথম মাথা তো যুক্ত, তাহলে কি ডেফিনেশন অনুযায়ী বলা উচিত না যে এরা দুইটা সিরিজে আছে? ডেফিনেশন অনুযায়ী কিন্তু প্রথম রোধের শেষ মাথা আর একটা রোধের প্রথম মাথা যদি এভাবে করে কানেক্টেড থাকে তাহলে তারা সিরিজে থাকে। তাহলে তো এই রোধের সাথে এই রোধ সিরিজে আছে, কিন্তু আসলে কি এরা দুইটা সিরিজে আছে? না। সো সিরিজে থাকা না থাকার আসলে মেইন শর্তটা কি, মেইন কন্ডিশনটা কি? সো সিরিজের ক্ষেত্রে মনে রাখবা, সিরিজ কন্ডিশনে আমরা তখন বলবো যখন রোধগুলোর মধ্যে দিয়ে কিভাবে চিনবো কোনগুলা সিরিজ কানেকশনে আছে? রোধগুলোর মধ্যে দিয়ে যখন একই তড়িৎ প্রবাহ অতিক্রম করবে, রোধগুলোর মধ্যে দিয়ে যখন একই তড়িৎ প্রবাহ অতিক্রম করবে, তখন কিন্তু সেই রোধগুলো সবাই সিরিজে থাকবে। যেমন লক্ষ্য করো, আমরা দেখলাম এখানে একটা রোধ আছে, এইখানে আর একটা রোধ আছে, এইখানে আর একটা রোধ আছে। আমরা এই তিনটা রোধের সাথে একটা ব্যাটারি কানেক্ট করে ফেললাম, এবং এই ব্যাটারি থেকে যেই তড়িৎ প্রবাহটা নির্গত হবে সেই তড়িৎ প্রবাহটা কিন্তু ভাইয়া প্রত্যেকটা রোধের মধ্যে দিয়েই অতিক্রম করবে। সেই একই তড়িৎ প্রবাহ কিন্তু এই প্রত্যেকটার মধ্যে দিয়ে অতিক্রম করবে। তাই এরা প্রত্যেকে কিসে আছে? প্রত্যেকে আছে সিরিজে। এরা সবাই কিন্তু তাহলে সিরিজে আছে। এখন কথা হচ্ছে যে তাইলে ভাই আপনি যেটা সংজ্ঞা দিলেন, রোধগুলোর মধ্যে দিয়ে যখন একই তড়িৎ প্রবাহ অতিক্রম করবে তারা নাকি সিরিজে আছে। যদি এইরকম হয়, ধরেন এই দুইটা রোধের মান সমান, তখন এখান দিয়ে যদি ধরেন 4 অ্যাম্পিয়ারের কারেন্ট ফ্লো হয়, তাহলে দুইটা রোধ সমান বলে উপর দিয়ে যাবে 2 অ্যাম্পিয়ার, নিচ দিয়েও যাবে 2 অ্যাম্পিয়ার। তাইলে তো ভাই এই দুইটাও তো আপনার সংজ্ঞা অনুসারে তারা সিরিজে আছে। কারণ এই যে আপনি বলছেন যে যদি রোধগুলোর মধ্যে দিয়ে একই কারেন্ট যায়, এখানেও 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, এখানেও 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে রোধগুলোর মধ্যে দিয়ে যদি একই কারেন্ট যায় তাহলে তারা সিরিজে থাকে। তাহলে তো এই রোধও সিরিজে আছে। খেয়াল করো, এখানে কিন্তু আমরা একই পরিমাণ কারেন্ট যায় এই কথাটা বলি নাই। আমরা কি বলছি? রোধগুলোর মধ্যে দিয়ে যখন একই তড়িৎ প্রবাহ, সেম তড়িৎ প্রবাহটা যায়, নট পরিমাণ। এটা 2 অ্যাম্পিয়ার পরিমাণ সেম হতে পারে, কিন্তু আমরা যেটা বোঝাচ্ছি যদি একই কারেন্ট ফ্লো হয়, যেমন ধরো এর মধ্যে দিয়ে যাচ্ছে 4 অ্যাম্পিয়ারের কারেন্ট, কারণ এখান থেকে 4 বের হয়েছে, পুরাটা এর মধ্যে দিয়ে ঢুকবে। আবার এর মধ্যে দিয়েও কিন্তু যাচ্ছে কত? 4 অ্যাম্পিয়ারের কারেন্ট। বলতো আমাদের এখানে যদি মনে করো এই যে কারেন্টের ফ্লোটা হচ্ছে, সাপোজ মনে করো এই কারেন্টের ফ্লোটা হচ্ছে 4টা ইলেকট্রনের কারণে। কয়টা ইলেকট্রনের কারণে? 4টা ইলেকট্রনের কারণে। সো মনে করো একটা ইলেকট্রনের নাম দিলাম এ, একটা ইলেকট্রনের নাম দিলাম বি, একটা ইলেকট্রনের নাম দিলাম সি, একটা ইলেকট্রনের নাম দিলাম ডি। বলো তো ভাইয়া, এই এ বি সিরিজ এই 4টা ইলেকট্রন কিন্তু এদের সবার মধ্যে দিয়ে, এই যে এই 4 অ্যাম্পিয়ারের সবার মধ্যে দিয়ে কিন্তু এই 4টা ইলেকট্রন যাবে। তো এর মধ্যে দিয়ে যেই কারেন্টটা ফ্লো হচ্ছে, এর মধ্যে দিয়ে কিন্তু সেই কারেন্টটাই আসলে পাস করছে। তাই এরা দুইটা সিরিজে আছে। কিন্তু বলতো এর মধ্যে দিয়ে যদি ধরো এই এবি কারেন্ট চলে যায়, আর এর মধ্যে দিয়ে যদি ধরো সিডি কারেন্ট চলে যায়, তাহলে দুইটার মধ্যে মান সমান, কিন্তু দুইটার মধ্যে কি সেম কারেন্টটা ফ্লো হলো? সেম কারেন্ট ফ্লো হলো না। সো যেই সমস্ত রোধগুলার মধ্যে দিয়ে একই কারেন্ট ফ্লো করবে তাদেরকে আমরা বলি সিরিজে আছে। বুঝতে পারছো? সো তাহলে আশা করি এই আইডিয়াটা ক্লিয়ার। শোনো, এই এ বি সি ডি ধরে ধরে এগুলা হিসাব করা, এগুলা কিন্তু জাস্ট বোঝানোর স্বার্থে বলছি, জাস্ট একটা আইডিয়া। কারণ একই কারেন্ট প্রবাহ আর বোঝাবো কিভাবে? সো কারেন্টের প্রবাহ মানে তো ধরো চার্জের ফ্লো। সো এই জন্য এ বি সি ডি 4টা ইলেকট্রন নিয়ে নিয়েছি, জাস্ট বোঝানোর জন্য এটা বলছি। ঠিক আছে ওকে। সো তাহলে আমরা বুঝলাম যে আমাদের এই একই কারেন্ট প্রবাহ বলতে আসলে কি বোঝায়, একই তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায়। আশা করি এইটা আমরা বুঝেছি। এইবার আসো, যখন আমরা সিরিজ কানেকশন পড়ব
যখন আমরা সিরিজ কম্বিনেশন পড়ব তখন আসলে তাদের তুল্য রোধ কিভাবে আমরা ক্যালকুলেট করব সেইটা বের করি। ঠিক আছে, সেটা বের করি। সো চলো প্রথমে আসো, আমাদের এখানে ধরো কতগুলো রোধ তারা এভাবে করে সিরিজে কানেক্টেড আছে। হ্যাঁ, কতগুলো রোধ তারা এভাবে সিরিজে কানেক্টেড আছে এবং এর সাথে একটা ব্যাটারি যুক্ত আছে। ব্যাটারির ভোল্টেজ হচ্ছে ভি। সো মনে রাখবো আমরা সব সময়, যখন রোধগুলো সিরিজে কানেক্টেড থাকবে তখন প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে সেম, আই হবে সেম। সিরিজে থাকলে তাদের প্রত্যেকের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে, সেম কারেন্ট না গেলে তারা সিরিজে থাকবে না। কিন্তু ভি হবে ডিফারেন্ট, ভি বা ভোল্টেজ প্রত্যেকটা রোধের অ্যাক্রসে ভোল্টেজ হবে আলাদা আলাদা। তার মানে কি ভাইয়া, মনে করো এই রোধের মান R1, এই রোধের মান R2, এই রোধের মান R3। এই ব্যাটারি থেকে মনে করলাম আই পরিমাণ কারেন্ট ফ্লো হয়েছে। তাহলে বলো তো এর অ্যাক্রসে কতটুকু বিভবের ড্রপ হবে, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কতটুকু হবে? আই ইন্টু R1। আগের দিন কিন্তু বলছিলাম ভোল্টেজ ড্রপ মানে কি, রাইজ মানে কি, এগুলো বলছি। তাহলে এর মধ্যে ভোল্টেজ ড্রপ খাবে হলো IR1, এর মধ্যে ভোল্টেজ ড্রপ খাবে কত? I ইন্টু R2, এর মধ্যে ভোল্টেজ ড্রপ খাবে কত? I ইন্টু R3। তো খেয়াল করো প্রত্যেকের মধ্যে দিয়ে যেহেতু সেম কারেন্ট যাচ্ছে, প্রত্যেকের মধ্যে দিয়ে যেহেতু আই কারেন্ট যাচ্ছে, তাই এদের রোধ আলাদা আলাদা হওয়ার কারণে কিন্তু এদের অ্যাক্রসে বিভবগুলোও আলাদা আলাদা হয়েছে। সো এর জন্য বললাম ভিটা হলো আলাদা, কিন্তু প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে আই সেম পরিমাণে পাস করবে। ঠিক আছে, আইটা সেম পরিমাণে পাস করবে। তো এখন যখন আমরা ইকুইভ্যালেন্ট একটা সার্কিট আঁকবো, তখন ইকুইভ্যালেন্ট সার্কিটে কিন্তু আমাদের রোধ থাকবে একটা। এই রোধটাকে আমরা বলছি তুল্য রোধ। তো এই তিনটার যে তুল্য রোধ, সেই তুল্য রোধটাকে আমি মনে করো RS দিয়ে প্রকাশ করলাম। সো এই RS কিন্তু এরা তিনজন মিল্লা যেই কারেন্টটা টানতো, যেহেতু তার ইকুইভ্যালেন্ট রোধ, অর্থাৎ এরা তিনজন মিলে যে কাজ করে এরা একাই সেই কাজ করে, তো এরা তিনজন মিলে যেই কারেন্ট টানবে ও একাই সেই কারেন্ট টানবে। তাহলে এই রোধের মানটা কত সেটাই আমরা মূলত বের করতে চাই। আমরা সেম বিভব পার্থক্য কিন্তু রাখছি ব্যাটারিটাকে। তাহলে এইখানে আমরা যেহেতু প্রত্যেকটার মধ্য দিয়ে যে টোটাল ভি, এর মধ্যে যে টোটাল ভি, ব্যাটারির যে টোটাল ভি, খেয়াল করো ব্যাটারির যে টোটাল ভি, সেই টোটাল ভি আর এখানকার টোটাল ভি কিন্তু সেম। ব্যাটারির এখানেও ভোল্টেজ যায়, এখানেও কিন্তু ব্যাটারির ভোল্টেজ সেম। সো এখানে যেই ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটা কিন্তু ভাইয়া এইখানে ড্রপ খাবে কিছু, এখানে ড্রপ খাবে কিছু, এখানে ড্রপ খাবে কিছু, এবং এই তিনটা ভোল্টেজের ড্রপ একসাথে মিলে কিন্তু এই টোটাল ভোল্টেজের সমানই হবে। সার্কিটের মধ্যে যতটুকু শক্তি উৎপাদন হয় ততটুকুই কিন্তু শেষ হয়ে যায়। আমরা দেখছিলাম না ওই ইয়াটা দিয়ে ওই যে একটা লোক উপরে উঠাই দিচ্ছিল বাচ্চাগুলাকে। সো যতটুকু শক্তি সে দিচ্ছে ততটুকু এনার্জি কিন্তু খরচ করে ফেলতেছে। সো ব্যাটারির মধ্যে যতটুকু প্রত্যেকটা চার্জকে যতটুকু পরিমাণ এনার্জি দেওয়া হচ্ছে, পুরো এনার্জিটুকুই কিন্তু আসলে খরচ হয়ে যাচ্ছে। সো যাই হোক, আমাদের এখানে টোটাল যে ভোল্টেজটা আছে সেই টোটাল ভোল্টেজটা কিন্তু মূলত ভাগ হয়ে যাবে। এখানে যাবে হলো V1 ধরলাম, এখানে যাবে মনে করো V1 পরিমাণ বিভব ড্রপ খাবে, এখানে V2 পরিমাণ বিভব ড্রপ খাবে, এবং এখানে ভাইয়া V3 পরিমাণ বিভবের ড্রপ খাবে। তাহলে টোটাল যেই ভোল্টেজটা আমরা পাবো সেটা হচ্ছে ওই তিনটা ভোল্টেজের যোগফলের সমান, V1 প্লাস V2 প্লাস V3। সো টোটাল ভোল্টেজ সমান, এখানে আমরা একবারে কিন্তু লিখতে পারি V সমান সমান, এখানে তো পুরা ভিটা ড্রপ খেয়ে যাচ্ছে, তো এই V সমান সমান লেখা যায় I ইন্টু RS। তাহলে V সমান সমান লেখা যায় I ইন্টু RS সমান সমান V1 মানে কত লেখা যায়? I ইন্টু R1 প্লাস I ইন্টু R2 প্লাস I ইন্টু R3। প্রত্যেকটা থেকে যদি আমরা আইগুলাকে কাটাকাটি করে দেই তাহলে দেখো এখান থেকে আসে RS সমান সমান R1 প্লাস R2 প্লাস R3। এরকম করে আমাদের কাছে মনে করো যদি n সংখ্যক রোধ সিরিজে যুক্ত থাকে তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারবো এভাবে সবগুলা যোগ হবে R1 প্লাস R2 প্লাস ডট 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 প্লাস Rn। সো n সংখ্যক রোধ যদি সিরিজে যুক্ত থাকে, n সংখ্যক রোধ সিরিজে যুক্ত থাকলে টোটাল তুল্য রোধ হবে এত, এবং সবগুলো রোধের মান যদি সমান হয়, সবগুলো রোধের মান
সমান হলে, সবগুলো রোধের মান সমান হলে RS সমান সমান কি হবে এই ক্ষেত্রে? N ইন্টু R। কারণ একটার, দুইটার, তিনটার, চারটার এভাবে করে N সংখ্যক R যদি সবগুলাকে যোগ করো তাহলে টোটাল কত হবে? N ইন্টু R। ঠিক আছে, তাহলে কালার কোড পড়াবো ভাইয়া, পড়াবো। ধৈর্য 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 ভাইয়া, অকল্পনীয় লেভেলে ক্লাস জমে আছে, কি করব? ধৈর্য ধৈর্য। ঠিক আছে, RS সমান সমান N ইন্টু R, যেখানে আমাদের টোটাল যেই প্রত্যেকটা রোধের যে মান, এরা প্রত্যেকে যখন সিরিজে থাকবে, তুল্য রোধ হচ্ছে N ইন্টু R। সহজ জিনিস এই পর্যন্ত, খুবই সহজ। এর থেকে সহজ জিনিস আর কিছু হয়? কিছু হয় না। এইবার আসো আমরা প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমাদের তুল্য রোধের সমীকরণ কি সেগুলো একটু দেখে ফেলি চট করে। সো এবার আসো আমরা আলোচনা করব প্যারালাল প্যারালাল কম্বিনেশন 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 প্যারালাল কম্বিনেশন। সো খেয়াল করো, মনে করো আমাদের এখানে প্যারালাল কম্বিনেশন মানে কোনটা? সমান্তরাল সমবায় মানে কি ভাইয়া? সমান্তরাল সমবায় মানে কি? সমান্তরাল সমবায়, সমান্তরাল, এই যে দেখো সমান্তরাল সমবায়ে যেটা হয় যে প্রত্যেকটা রোধের দুই মাথা একই বিন্দুতে কানেক্টেড। প্রত্যেকটা রোধ, এই রোধের এই মাথা, এই রোধের দুই মাথা, এই রোধের দুই মাথা, প্রত্যেকটা বিন্দু একই সাথে কানেক্টেড। কিন্তু দেখো দুই মাথাগুলো একই সাথে কানেক্টেড। শ্রেণীতে কি ছিল? একটা শেষের সাথে আরেকটা শুরু, একটা শেষের সাথে আরেকটা শুরু, এরকম ছিল। সমান্তরালে হচ্ছে প্রত্যেকটা রোধের দুই মাথা একই বিন্দুতে কানেক্টেড। ঠিক আছে, একই বিন্দুতে কানেক্টেড। তো এইখানে যখন আমরা এটার সাথে একটা ব্যাটারিকে যুক্ত করে দেই, তখন ভাইয়া কি হয়? এই ব্যাটারির বিভব মনে করো V, এর রোধ মনে করো R1, এর রোধ মনে করো R2, এর রোধ মনে করো R3। তো সমান্তরাল সমবায় যেহেতু দুইটা বিন্দু, রোধের দুই প্রান্তের দুইটা বিন্দু একই বিন্দুতে কানেক্টেড, একই সাথে কানেক্টেড, তাই প্রত্যেকটা রোধের দুই পাশে কিন্তু বিভব থাকবে সেম। প্রতি রোধের দুই পাশে, প্রতি রোধের দুই পাশে বিভব থাকবে সেম, বিভব থাকবে সেম, কিন্তু তড়িৎ প্রবাহ বা I কি সেম হবে? না, প্রত্যেকের মধ্য দিয়ে আলাদা আলাদা তড়িৎ প্রবাহিত হবে। যেমন এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে মনে করলাম I1, এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে মনে করলাম I2, এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে মনে করলাম I3। এবং এই ব্যাটারিটা থেকে যে পরিমাণ কারেন্ট বের হবে, এই ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট বের হবে, এই কারেন্টটাই কিন্তু তিনটা রাস্তায় সমান ভাগে ভাগ হয়ে যাবে। আমরা যদি তুল্য সার্কিট নিতে চাই, তাহলে সেম ব্যাটারি দিয়ে মনে করলাম ওই তিনটা রোধ যে কাজ করে, আমাদের কাছে এমন একটা রোধ আছে যে ওই তিনটা রোধের কাজ করে ফেলে, যে ওই তিনটা রোধের কাজ করে ফেলে। সেই রোধটা হচ্ছে মনে করলাম RP। এই সমান্তরাল সমবায় যারা আছে তারা তিনজন মিলে যেই কারেন্ট টানে, যেই বিভব পার্থক্য তৈরি করে, মনে করলাম এই RPটা ঠিক সেম পরিমাণ কারেন্ট টানে এবং তাদের অ্যাক্রসে সেম বিভব পার্থক্যের ড্রপ করে। ভেরি গুড। এই রোধ, এই ব্যাটারিটাও সেম পরিমাণ কারেন্ট কিন্তু টানবে যেমনটা এই তিনজন মিলে টানছিল। তাহলে খেয়াল করো, আমাদের এই ব্যাটারি থেকে নির্গত টোটাল যে কারেন্ট, টোটাল যেই তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহ কিন্তু হবে ওই তিনটা রোধের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ প্রবাহগুলোর যোগফল, I1 প্লাস I2 প্লাস I3, I1 প্লাস I2 প্লাস I3। ঠিক আছে, এইবার আসো I টোটালকে কি লেখা যায়? এখানকার যে I, এর মধ্যে বিভব V, এটার ভোল্টেজ ছিল V। সো I সমান সমান V বাই R, তাহলে V ডিভাইডেড বাই RP লেখা যায়। তাহলে টোটাল যেই কারেন্ট সেটার জায়গায় আমরা লিখতে পারি V ডিভাইডেড বাই RP। এখন খেয়াল করো, এই I1 এর মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, তখন যতই যাক না কেন এই দুই পাশের বিভব যা, এই দুই পাশেরও বিভব তাই, এই দুই পাশেরও বিভব কিন্তু তাই। সো এইখান থেকে আমরা কিন্তু চাইলে লিখতে পারি V সমান সমান I1 R1 সমান সমান I2 R2 সমান সমান
I3R3 প্লাস দিয়ে দিছি, সরি, সমান সমান I3R3। তাহলে বলো তো I1 সমান কি লেখা যায়? এই দুইটাকে নিয়ে তুমি যদি সমীকরণ বানাও, I1 সমান কি লেখা যাবে? V ডিভাইডেড বাই R1 লিখে ফেললাম, V ডিভাইডেড বাই R1। এবং একই সাথে I2 এর জন্য তুমি লিখতে পারবা V ডিভাইডেড বাই R2 প্লাস V ডিভাইডেড বাই R3। তাহলে এখান থেকে V গুলো কাটাকাটি হয়ে যাচ্ছে, থাকে 1/RP সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের জন্য যেই রোধের ফর্মুলা সেটা। ঠিক আছে, সমান্তরাল সমবায়ের জন্য যে রোধের ফর্মুলা সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, ওকে। এইবার খেয়াল করো, যদি আমাদের n সংখ্যক রোধ সমান্তরালে যুক্ত থাকে, n সংখ্যক রোধ পরস্পর মনে করো সমান্তরালে যুক্ত আছে, তখন তুল্যরোধ কত হবে? 1/RP is equals to 1/R1 plus 1/R2 plus 1/R3 প্লাস ডট 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 প্লাস 1/Rn। যদি প্রতিটা রোধ এর মান সমান হয়, যদি প্রতিটা রোধ এর মান সমান হয়, তখন 1/RP সমান সমান 1/R প্লাস 1/R প্লাস 1/R প্লাস n সংখ্যক 1/R যোগফল হবে n/R। সুতরাং এখান থেকে আমরা তুল্যরোধের মান পাবো R ডিভাইডেড বাই n। তুল্যরোধের মান পাবো R ডিভাইডেড বাই n। ঠিক है बेटा, RP সমান সমান R ডিভাইডেড বাই n। এইবার যদি দুইটা রোধ থাকে, শুধুমাত্র যদি দুটি রোধ থাকে সমান্তরালে, তাহলে তুল্যরোধ কত হবে? এই শর্টকাটটা মনে রাখবা, পরীক্ষার সময় কাজে লাগবে। সো যদি দুইটা রোধ সমান্তরালে থাকে, খেয়াল করো 1/RP সমান সমান 1/R1 প্লাস 1/R2 সমান সমান, আমরা জানি যোগ করার সময় নিচে দুইটা গুণ হয়ে যাবে, উপরে হয়ে যাবে R2 প্লাস R1। সুতরাং RP সমান আমরা লিখতে পারবো গুণফল ডিভাইডেড বাই যোগফল, গুণফল বাই যোগফল। এটা মনে রাখবা, এটা মনে রাখবা, RP সমান সমান গুণফল বাই যোগফল। যদি R1 এবং R2 পরস্পর সমান হয়, তাহলে 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 RP সমান সমান কি হবে? R1 মানেও R, R2 মানেও R, R1 মানেও R, R2 মানেও R। তাহলে R স্কয়ার ডিভাইডেড বাই 2R, আর আর কাটাকাটি করে R/2। ঠিক আছে, এগুলা খুব প্রচলিত, বেশি বেশি আসে। কয়েকটা এক্সাম্পল আমরা দেখে ফেলবো, আগে তুলে ফেলো। এই চ্যাপ্টারের ক্লাস কোন কোন দিন হয়? বৃহস্পতিবার এবং শুক্রবার এই চ্যাপ্টারের ক্লাস হয়। আজকে আমি প্রক্সি দিতে এসেছি তোমাদের অপূর্ব ভাইয়ার। তোমাদের অপূর্ব ভাইয়া বৃহস্পতিবার আজকের ক্লাসটা নিয়ে নিবে, কিন্তু যথারীতি আমাদের ক্লাস কিন্তু বৃহস্পতি শুক্রবার স্থির চলতরিৎ, আর জ্যামিতিক আলোক বিজ্ঞান হচ্ছে রবিবার এবং মঙ্গলবার। বুঝছো? এই টাইম দেন, নোট করবো। হাই বেটা, তাড়াতাড়ি লিখবা, লাইভ ক্লাসে আবার নোট কি, রেকর্ড লম্বা হয়ে যাবে না? ম্যাগনেটিক্সের চ্যাপ্টার তোমাদের দাদা শুরু করবে জ্যামিতিক আলোক বিজ্ঞান শেষ হওয়ার পরে। বুঝেছো? এই লেখো তো, খালি পটর পটর করে কমেন্টে। ঠিক আছে, ডান ডান ডান, গুড। এবার আসো কয়েকটা প্রবলেম আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। বাচ্চারা মনে করো আমাদের কাছে দুইটা রোধ আছে,
একটা হলো 3 ওহম এবং আরেকটা হলো 6 ওহম। বলো তো তুল্য রোধ কত হবে? চট করে বলে ফেলো। এরকম টাইপের প্রচুর প্রবলেম পাবা, সেখানে মনে রেখো যদি দুইটা সমান্তরালে থাকে তাহলে রোধদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই যোগফল, একবারে হিসাব করে ফেলবা। 3 6 18, 3 8 6 9, 18কে 9 দিয়ে ভাগ করলে 2 ওহম। একটা জিনিস মনে রাখবা সবসময়, সিরিজ এবং সমান্তরালের জন্য যদি দেখো অনেকগুলা রোধ সমান্তরালে আছে, সমান্তরালে তুল্য রোধ, সমান্তরালে রোধের সমবায়ে তুল্য রোধ হবে সবচেয়ে ছোট মানের রোধের চেয়েও ছোট, সবচেয়ে ছোট মানের রোধের চেয়েও ছোট। যেমন দেখো 3 আর 6 দুইটা কিন্তু প্যারালাল কম্বিনেশনে আছে, তুল্য রোধটা দেখো 2 আসছে, যেটা 3 আর 6 এর মধ্যে যে ছোট তার চেয়েও ছোট। 3 আর 6 এর মধ্যে ছোট কে? 3, তার থেকেও ছোট কিন্তু 2 ওহম আসছে। সো সমান্তরাল রোধের সমবায়ে তুল্য রোধ হবে সবচেয়ে ছোট যেই মানের রোধ তার থেকেও ছোট। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, মাথায় লাগবে, মাথায় রেখো, পরে লাগবে, মাথায় লাগবে। আর সিরিজের রোধের সমবায়ে তুল্য রোধ হবে, সিরিজ রোধের সমবায়ে তুল্য রোধ হবে সবচেয়ে বড় মানের রোধের চেয়েও বড়, সবচেয়ে বড় মানের রোধের চেয়েও বড়। বুঝেছো? সো সমান্তরালে রোধের সমবায়ে তুল্য রোধ হবে সবচেয়ে ছোট মানের রোধের চেয়েও ছোট, আর সিরিজ রোধের সমবায়ে তুল্য রোধ হবে সবচেয়ে বড় মানের রোধের চেয়েও বড়। বুঝছো? ঠিক আছে, সহজ জিনিস, সহজ জিনিস। ওকে, সো তাহলে এবার চলো আমরা মিক্সড টাইপের যে সমস্ত প্রবলেমগুলো আছে, যে সমস্ত তুল্য রোধগুলো আছে মিক্সড টাইপের, ধরো একই সাথে সিরিজেও আছে রোধগুলো, আবার প্যারালালিও আছে, এইরকম টাইপের রোধগুলোর ক্ষেত্রে আমরা তুল্য রোধ কিভাবে বের করব সেইটা এবার শিখি। এতক্ষণ তো সিম্পল জিনিসগুলো দেখতেছিলাম, যে মনে করো অনেকগুলা রোধ সিরিজে আছে, তাহলে সেক্ষেত্রে তুল্য রোধ কত। আবার আমরা দেখছি অনেকগুলা রোধ যদি প্যারালালি থাকে তাহলে তাদের তুল্য রোধ কত। এখন আমরা মিক্সড কম্বিনেশন দেখব, যে একই সার্কিটের মধ্যে কিছু রোধ থাকবে যারা সিরিজে আছে আর কিছু রোধ থাকবে যারা সমান্তরালে আছে। এইরকম কেসের জন্য যে কোনো বর্তনীর দুইটা বিন্দুর মধ্যে তুল্য রোধ কত এইটা আমরা এখন বের করব। সো এইটা বের করার আগে আমাদেরকে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে বিন্দু সিস্টেম। বিন্দু সিস্টেম খুব মজার একটা সিস্টেম, বুঝছো? হাউমাউ করে কাটতে ইচ্ছা করবে সিস্টেমটা জানার পরে, এত ভালো এত সুন্দর, তোর মনে হবে দুনিয়ার সকল সিস্টেম এরকম কেন হলো না। বিন্দু সিস্টেম দেখো, বিন্দু সিস্টেমের মাধ্যমে আমরা তুল্য রোধ কিভাবে বের করব। তো সবার আগে বলে রাখি, আগে প্রসেসটা শিখবা, যা যা প্রসেস বলবো মনে করবা ভাইয়া যা বলছে এভাবে মানতে হবে, চলতে হবে। আগে প্রসেস শিখে যাবা, এরপরে আমি কি কারণে এই প্রসেস সেটা নিয়ে আলাপ করব, অসুবিধা নেই। আগে আমরা প্রসেস শিখে ফেলি। দেখো, সো বিন্দু সিস্টেম বলতে আসলে কি বোঝায়। প্রথমে আমরা বিন্দুর কথাটা শুনছি কিন্তু ম্যাথের মধ্যে আমরা জানি ওই যে বিন্দু স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দু যদি নির্দেশ করতে হয়, যে এক্স কমা ওয়াই দিয়ে কাটতেছি, স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কিন্তু নির্দেশ করি। তো ভাইয়া তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে মনে করো এটা হলো আমাদের একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এর মধ্যে বলো তো এই বিন্দুটা এবং এই বিন্দুটা, এই দুইটা বিন্দু কি ভাইয়া একই বিন্দু? বলো তো, দুইটা বিন্দু আলাদা আলাদা আছে, এটা মনে করো আমাদের এক্স কোঅর্ডিনেট, এটা মনে করো আমাদের ওয়াই কোঅর্ডিনেট। এই বিন্দুর স্থানাঙ্ক যা হবে এই বিন্দু কি সেম স্থানাঙ্ক হবে? না। এই বিন্দু আমি মনে করলাম 1,2, এই বিন্দুর স্থানাঙ্ক মনে করলাম 3,4। তাহলে এই দুইটা বিন্দু যেহেতু আলাদা আলাদা বিন্দু, এই বিন্দুর নাম যদি দেই এ, তাহলে এই বিন্দুর নাম এ দিলে কি হবে? হবে না। এই বিন্দুর নাম আমাকে দেওয়া লাগবে
এই বিন্দুর নাম আমাকে দেয়া লাগবে, মনে করলাম বি। সো এই যে দুইটা বিন্দুর একটা এ আর একটা বি, দুইটা আলাদা আলাদা বিন্দু, কিন্তু এদেরকে আমরা বলতেছি ম্যাথমেটিক্যাল পয়েন্ট বা গাণিতিক বিন্দু। সো আমাদের একটা স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দু যদি আলাদা আলাদা স্থানে হয় তাহলে কিন্তু আমরা এদেরকে বলি এরা আলাদা আলাদা বিন্দু। একটাকে এ নামকরণ করলে আরেকটাকে কিন্তু এ নামকরণ আমরা করতে পারবো না। কিন্তু এই বিন্দু সিস্টেমটা একটু ডিফারেন্ট। এই বিন্দু সিস্টেমটা কি দেখো, আমাদের যেই বিন্দু সিস্টেম, স্পেশাল বিন্দু সিস্টেম, স্পেশালটা পরে কাটতে দিব, স্পেশাল বিন্দু সিস্টেম। দেখো স্পেশাল বিন্দু সিস্টেমটা কি দেখো, একটা টেকনিক বলি। স্পেশাল বিন্দু সিস্টেমটা হচ্ছে যে ভাইয়া মনে করো আমাদের এখানে এইরকম মনে করো একটা তার আছে, যেই তারের মাঝখানে আবার একটা রোদ আছে, এবং এইটার সাথে মনে করলাম আবার একটা ব্যাটারি যুক্ত আছে। তো এরকম একটা সার্কিট আমি নিলাম। এখন মজার কাহিনী শোনো, যদি আমরা ইলেকট্রিক্যালি এই বিন্দুটাকে বলি এ বিন্দু, কথা বুঝো ভালো করে, এই বিন্দুটাকে যদি বলি এ বিন্দু, তাহলে এই বিন্দুটাকেও আমি এ বিন্দু বলতে পারবো। এটা হচ্ছে আমাদের এই বিন্দু সিস্টেম, ঠিক আছে, ইলেকট্রিক্যাল বিন্দু সিস্টেম। কেন বলতে পারবো, কিভাবে আসবে, এগুলো পরে আমি এক্সপ্লেন করবো, আগে প্রসেসটা শোনো আগে ভালো করে। সো যদি আমরা এই পয়েন্টটাকে একটা নির্দিষ্ট বিন্দুর কথা মেনশন করে দিই যে ভাইয়া এই বিন্দুটা হলো আমাদের এ বিন্দু, তাহলে মনে রেখো এই পথ বরাবর সকল বিন্দুকেই আমি এ বিন্দু বলতে পারবো। বুঝছো? প্রত্যেকটা বিন্দুকে, এই বিন্দুকেও বলতে পারবো এ বিন্দু, এটাকেও বলতে পারবো এ বিন্দু, এটাকেও বলতে পারবো এ বিন্দু। কতক্ষণ পর্যন্ত বলবো? যতক্ষণ না পর্যন্ত এই তারের মাঝখানে আমাদের অন্য কোনো এলিমেন্ট না আসে। এই তো এলিমেন্ট আবার কি? এলিমেন্ট মানে উপাদান। উপাদান মানে কি? উপাদান মানে সেটা রোধ হতে পারে, সেটা ক্যাপাসিটর হতে পারে, ডায়োড হতে পারে, ট্রানজিস্টর হতে পারে, ব্যাটারি হতে পারে, এমন কিছু যেটা তার দুই পাশে বিভব পার্থক্য তৈরি করে, এগুলাকে আমরা বলতেছি এলিমেন্ট বা উপাদান। সো যদি আমরা দেখি একটা তার যেতে 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 যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো এলিমেন্ট পাচ্ছি, তার আগ পর্যন্ত প্রত্যেকটা বিন্দুকে আমরা এ বিন্দু দিয়ে বা একটা সেম নামের বিন্দু দিয়ে নামকরণ করতে পারবো। এই রোধটা পার করার পরে এই বিন্দুটাকে কিন্তু আমরা আর সেম নাম দিতে পারবো না, এটাকে বলতে হবে অন্য একটা নাম। এটাকে মনে করো বি বিন্দু বললাম। অর্থাৎ রোধ, ব্যাটারি এরকম টাইপের যে কোনো উপাদান পার করার পরে সেই বিন্দুগুলোকে আমরা কিন্তু আর আগের নামকরণ দিতে পারবো না, এটাকে ডিফারেন্ট একটা নাম দেওয়া লাগবে। সো এটা যদি বি হয়, এটাও হবে বি, 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 কারণ দেখো পুরা রাস্তার মধ্যে আর কোনো এলিমেন্ট নাই, এটাও হবে বি। তারপর একটা এলিমেন্ট পাইছি, এলিমেন্ট পাওয়ার পরে এই পয়েন্টটাকে কি আমি বি বলতে পারবো না? কারণ ভাই এলিমেন্ট চলে আসছে একটা, এর পরের বিন্দুটাকে আপনি আর বি বলতে পারবেন না। ঠিক আছে, তাহলে এটাকে আমি সি বলতে পারি। এখন খেয়াল করো, যদি এইটা সি হয়, এটাও তাহলে সি, এটাও তাহলে সি, এইটাও তো তাহলে সি। সো এইখানে কিন্তু আমরা তার মানে এই পুরাটা যেহেতু একটাই তার, এর মাঝখানে কোনো এলিমেন্ট নাই, এর মাঝখানে কোনো এলিমেন্ট নাই, কোনো উপাদান নাই, তাই এর উপরে থাকা প্রত্যেকটা বিন্দুকে আমাদের সেম নামে নামকরণ করতে হবে। আইদার তুমি প্রত্যেকটাকে সি বলো, অথবা যেহেতু আগে এই অংশটাকে এ বলছিলা, তার মানে এটাও কিন্তু এ, এটাও কিন্তু এ, এটাও কিন্তু এ, এটাও কিন্তু এ। তাহলে এইভাবে করে আমরা বিন্দু সিস্টেমটা অ্যাপ্লাই করব। বিন্দু সিস্টেম অ্যাপ্লাই করে লাভটা কি সেটা আমি পরে আসছি, কিন্তু আগে দেখো এই বিন্দু দেওয়ার প্রক্রিয়াটা কি তুমি বুঝতে পেরেছো কিনা? বিন্দু দেওয়ার প্রক্রিয়াটা কি তুমি বুঝতে পেরেছো কিনা বলো? সহজ না? ভাত খাওয়া তো এতে কঠিন, বলো? এর থেকে সহজ জিনিস এই যে দেখি, দাঁড়া একজন আপনার সাথে একদিন জুমে বসবো। আচ্ছা ঠিক আছে, আপনি এত ইংলিশ বলেন, আপনার প্রবলেম হয় না? এই কই ইংলিশ বললাম? হ্যাঁ, এই সিস্টেম লিখছি ইংলিশে, এর জন্য এই ইংলিশ কই বললাম আমি? ডান, তাহলে সহজ সহজ। আচ্ছা এইবার ভাইয়া দেখো, আমরা তো বিন্দু দেওয়া শিখে গেছি, এটা শিখে আমাদের লাভটা কি হয়েছে? আমরা এখন খুব সহজেই মিক্সড কম্বিনেশনে
যে সমস্ত রোধগুলো আছে তাদের তুল্য রোধ বের করতে পারবো এই বিন্দু সিস্টেমের মাধ্যমে। তো দেখো একটা এক্সাম্পল দিই আগে, খুব সহজ একটা এক্সাম্পল। আশেপাশে 9-10-এর বাচ্চা কাচ্চা থাকলে থাপ্পড় মেরে দূরে সরায় দাও, কারণ ওরাও এই জিনিসগুলো জানে। তো হঠাৎ করে তোমাকে পড়তে দেখলে তোমাকে কিন্তু সম্মান করবে না, তুমি ইন্টার সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্ট। সো দেখো এইখানে আমাদের মনে করো একটা সিস্টেম আছে, এরকম একটা সার্কিট আছে, দেখেছো কত সুন্দর একটা সার্কিট, এই যে দেখো দেখেছো। আচ্ছা, এই সার্কিটের মধ্যে আমাদেরকে বলে দিল যে এই দুইটা বিন্দুর মধ্যে এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে তুল্য রোধ কত হবে নির্ণয় করো, এবং এই রোধের মান আর, এই রোধের মান আর, এই রোধের মান আর। তোমাকে বলল এই রোধ এই এ থেকে বি পর্যন্ত তুল্য রোধ কত হবে নির্ণয় করো, তুল্য রোধ কত হবে নির্ণয় করো। সো খেয়াল করো, আমরা এইখানে যারা আজকে জীবনে প্রথমবারের জন্য এই সার্কিটটা দেখছো, তোমাদের কাছে প্রথমেই দেখে মনে হবে আরে বাহ, এই তিনটা রোধ একটার পরে একটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, তো ভাই এরা তো সিরিজে আছে। কারণ আমরা বই থেকে পড়েছি একটা রোধের শেষ বিন্দুর সাথে আরেকটা রোধের প্রথম বিন্দু, এটার শেষের সাথে আরেকটার শুরু যদি এভাবে করে পরপর কানেক্টেড থাকে তাহলে তারা সিরিজে থাকে। তাহলে ভাইয়া এরা সিরিজে আছে, তিনটা রোধের মান আর, সুতরাং আর এস সমান সমান আর প্লাস আর প্লাস আর সমান সমান 3R। কিন্তু এটা করলে তো হবে না, এখানে অবশ্যই একটা ঘাপলা আছে। তো ঘাপলা না থাকলে তো এই অঙ্ক দিতাম না, অবশ্যই এখানে একটা ঘাপলা আছে। সো তাহলে কি ঘাপলা? ঘাপলাটা হচ্ছে, খেয়াল করো, আমরা এখানে যেহেতু এই তারতুর আছে, আমরা কিন্তু সহজেই এটা চোখ বন্ধ করে বলতে পারবো না এরা সিরিজে আছে, কারণ সিরিজে থাকলে রোধের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাওয়া লাগবে। এখানে কিন্তু একটু ব্যাঘাত ঘটবে, যেমন ধরো এখান দিয়ে যদি কারেন্টটা যাবে, এখানে কিন্তু দুইটা রাস্তা পেয়ে গেছে, কারেন্ট দুইটা রাস্তা পেয়ে গেছে, তো স্বাভাবিকভাবেই সেম কারেন্ট কিন্তু এর মধ্যে দিয়ে গেলে এর মধ্যে দিয়ে সেম কারেন্টটা যাবে না। তাহলে সেম কারেন্ট না গেলে তাদেরকে কি আমরা চোখ বন্ধ করে সিরিজ বলতে পারবো? পারবো না। তাইলে কিভাবে আমরা এটা বের করব? যেহেতু একটু কমপ্লেক্সিটি চলে আসছে, আমরা এবার আসো বিন্দু সিস্টেম অ্যাপ্লাই করবো, স্পেশাল বিন্দু সিস্টেম। সিস্টেমটা কি খেয়াল করো, সিস্টেমটা হচ্ছে, মনে করো এই পাশের পয়েন্টটাকে আমি যদি এ দিয়ে নামকরণ করি, তাহলে ভাইয়া এই পাশের প্রত্যেকটা বিন্দু এ, এখানে এরা প্রত্যেকটা বিন্দু এ, এবং এখানেও প্রত্যেকটা বিন্দু কিন্তু হবে এ। ভালো কথা, কারণ এই মাঝখানে কোনো এলিমেন্ট নাই, তাই এটা এ হলে এ প্রত্যেকটা হবে এ। ভেরি গুড। এই রোধটা পার করার পরে এইটাকে কি আমি আর এ বলতে পারবো? রোধ একটা এলিমেন্ট, এটা পার করার পরে কিন্তু এটাকে আমি আর এ বলতে পারবো না। এটাকে আমি একটা নতুন নাম দিলাম, এটাকে মনে করে বললাম বি। এইটা যদি বি হয় তাহলে ভাইয়া দেখো এই প্রত্যেকটা পয়েন্ট, এখান থেকে এই পয়েন্ট এটা হবে বি, এর উপরে থাকা প্রত্যেকটা পয়েন্ট এটাও হবে বি, এইটাও কি হবে? বি হবে। তাহলে এইবার আমরা এরকম বিন্দু বসানোর পরে আমাদের কাজটা কি শোনো, বিন্দু বসানোর পরে আমাদের কাজ হচ্ছে পুরো সার্কিটটাকে আমরা রিড্র করব, নতুন করে আঁকবো। সো প্রথম কাজ হবে তুল্য রোধ বের করার সময় বিন্দু বসানো। প্রথম কাজ হবে ভাইয়া বিন্দু বসানো, বুঝছো? আচ্ছা, 2 নাম্বার কাজ হবে সার্কিটটা রিড্র করা, সার্কিট রিড্র করা। 3 নাম্বার আরেকটা কাজ আছে, কিন্তু এটা এখনই বলবো না, একটু পরে বলবো, আমাকে মনে করাই দিও। 3 নাম্বার একটা কাজ আছে, এটা একটু পরে বলবো। সো আমরা আসলে সার্কিটটাকে রিড্র করি। সো রিড্র কিভাবে করবো একটু খেয়াল করো। আমাদেরকে বলছে এ থেকে বি এর মধ্যে তুল্য রোধ বের করতে, তো আমরা এ থেকে আঁকা শুরু করব। সো এ থেকে সার্কিট আঁকা শুরু করলে প্রথমে একটা রোধ দেওয়াই লাগবে। এই যে এই রোধটা মনে করো আমি এঁকে ফেললাম, এটা হলো আর রোধ। খেয়াল করে দেখো, এই রোধের কিন্তু এক পাশের বিন্দু হচ্ছে এ বিন্দু আর আরেক পাশের বিন্দু হচ্ছে বি বিন্দু। এই রোধের এক পাশে এ বিন্দু আর এক পাশে বি বিন্দু, এক্স্যাক্টলি সেই রোধটাই আমি নতুন করে এঁকে ফেললাম, সার্কিটটাকে রিড্র করছি। কেন রিড্র করছি? কারণ এরা কি আসলে সিরিজে আছে না সমান্তরালে আছে, এটা সহজে বোঝার জন্য আমি এটাকে রিড্র করতেছি। সো আমি দেখলাম এই রোধের দুই পাশে এ আর বি দুইটা বিন্দু, তো আমিও কি করলাম, এটা হচ্ছে এ ছিল, এটা হলো বি ছিল, বা এ বি বাদ দাও, এখানে আমরা একটা দাগ দিয়ে রোধ আঁকলাম, এই রোধের এক পাশে এ নিলাম এক পাশে বি নিলাম। ভালো কথা,
প্রথম রোধ আমাদের আঁকা শেষ, এই রোধ আমাদের আঁকা শেষ। এইবার আসো এই রোধটার দিকে, খেয়াল করে দেখো এই রোধেরও এক পাশে এ বিন্দু আর এক পাশে বি বিন্দু। তাহলে আমরা যে নতুন একটা সার্কিট নিছি, এই সার্কিট নতুন যেটা আঁকতেছি, এই সার্কিটের এ পাশ হচ্ছে এইটা, বি এর পাশ হচ্ছে এটা। তো আমরা সার্কিটটা এমন ভাবে আঁকবো যে এ থেকে শুরু করে মাঝখানে একটা রোধ দিব, তারপরে আবার বি বিন্দুতে মিলে যাব। খেয়াল করো এখনো কিন্তু আমরা সেকেন্ড যেই রোধটা আঁকলাম, এই রোধেরও এক পাশে আমাদের এ বিন্দু আর এক পাশে আমাদের বি বিন্দু। দেখো ভাইয়া এই রোধের এক পাশে ছিল এ, এক পাশে ছিল বি, অর্ডার উল্টা থাকতে পারে, কোনো অসুবিধা নাই, কারণ এই ছবিটা হিজিবিজি করে আঁকা, সো অর্ডার উল্টা পাল্টা থাকতে পারে। আমরা চালাকি করে দেখবো যে আচ্ছা এই রোধেরও এক পাশে এ বি, এই রোধেরও এক পাশে এ এক পাশে বি, এই রোধেরও এক পাশে এ এক পাশে বি। তাহলে আমরা দেখো দুইটারও দেখছি, দুইটা রোধেরই কিন্তু এক পাশে এ আর আরেক পাশে বি, সেম বিন্দুতে কিন্তু দুইটা রোধের দুইটা মাথা কানেক্টেড। তারপরে আসো 3 নাম্বার যে রোধটা আছে, তাহলে এটাও আমাদের আঁকা শেষ। 3 নাম্বার যে রোধটা আছে এইটারও দেখো এ থেকে শুরু হয়েছে বি তে গিয়ে শেষ হয়েছে, এই রোধেরও এ থেকে শুরু হয়েছে বি তে গিয়ে শেষ হয়েছে। তাইলে আমাকে এবার বলো যে এই তিনটা রোধ, এই যে এ মাথা থেকে কিন্তু ক্যাপিটাল এ বেরোইছিল, বি এর মাথা থেকে ক্যাপিটাল বি বেরোইছিল, আমাদের মূলত এ আর বি এর মধ্যে তুল্য রোধটাই বের করতে বলছে। তাহলে ভাইয়া এই তিনটার তুল্য রোধ এরা কিসে আছে? তাহলে এরা আছে সমান্তরালে। তাহলে সমান্তরালে থাকলে আমাদের সমান সমান মানের রোধ যেহেতু, তাহলে কি হবে? ওই যে আর ইকুইভ্যালেন্ট সমান সমান কি ছিল? 1/r প্লাস 1/r প্লাস 1/r, এর পাশে তো 1/r ইকুইভ্যালেন্ট ছিল তাই না? এইটাকে আমরা -1 দিয়ে করলাম, তাহলে কি আসে? 3/r সমান সমান r/3। তার মানে এটা কিন্তু একটা প্যারালাল কম্বিনেশনে ছিল। বুঝতে পেরেছো? এরা তিনটা কিন্তু প্যারালাল কম্বিনেশনে কাজ করছে। বুঝেছো? এখন ভাইয়া একটা জিনিস, এখানে একটা এক্সাম্পল, যে এই যে জিনিসটা করছিলাম এটা একটা ছোট্ট এক্সাম্পল একটু দিয়ে নিই। যে মনে করো এটা বলতে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে সাপোজ আমাদের কাছে মনে করো 5টা রোধ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এরকম 5টা রোধ মনে করো আমাদের কাছে আছে। বুঝেছো? 5টা রোধ আছে। এই রোধের মান হচ্ছে 10 ওহম, এটার মানও 10 ওহম, এটার মানও 10, এটার মানও 10, এটার মানও 10। 5টা রোধের মান সেম, তারা পরস্পর সমান্তরালে আছে, তাহলে তাদের যে তুল্য রোধ হবে, তুল্য রোধ হচ্ছে আমরা এই সমীকরণ থেকে দেখো দেখছিলাম যদি মানগুলো সমান হয় r/n হয়, r/n, r/n। এখানে r এর মান কি? r মানে হচ্ছে প্রত্যেকটা রোধের মান যেটা হলো 10, r মানে হচ্ছে প্রত্যেকটা রোধের মান যেটা হলো 10, আর n মানে হচ্ছে কতগুলো আছে? 5টা আছে, 5 দিয়ে ভাগ করলে 2। তো এটা মনে রেখো, যখন সেম অ্যামাউন্টের রোধ আমাদের প্যারালালি কানেক্টেড থাকবে, তুল্য রোধ হবে ওই অ্যামাউন্ট ডিভাইডেড বাই যতগুলা রোধ আছে, ওই অ্যামাউন্ট ডিভাইডেড বাই যতগুলা আছে, সেটাই হচ্ছে তুল্য রোধ। ঠিক আছে? -1 ও 3 নাম্বারটা বলবো ভাইয়া, 3 নাম্বারটা বলবো, প্যারা নিও না, 3 নাম্বারটা বলবো। যাক, থ্যাংক ইউ, এভাবে করে মনে করাই দিবা, এভাবে করে মনে করাই দিব। গুড, 3 নাম্বারটা আসবো, 3 নাম্বারটা আসবো, দাঁড়াও, ভয় পেও না। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম। 3 নাম্বারটা একটু জায়গা ফাঁকা রাখো, একটু বড় লাইন আছে, ধরো এই পর্যন্ত 2-3টা লাইন লাগবে এখানে। একটা প্রবলেম আগে করে আসি, তারপরে দেখাচ্ছি। এই যে এই প্রবলেমটা, আচ্ছা এটা তো একদম বাচ্চাদের প্রবলেম, এটার জন্য আমাদের বিন্দু সিস্টেমও লাগে না, এটার জন্য কিন্তু আমাদের বিন্দু সিস্টেমও লাগে না। ঠিক আছে, বিন্দু সিস্টেমও লাগে না। ইস, একটু বড় করতে পারলে ভালোই তো ছবিটা, ছবিটা কি একটু বেশি ছোট হয়ে গেছে? বোঝা যায় না? আচ্ছা আমি বড় করে আঁকতেছি, তাইলে বড় করে আঁকতেছি। এইখানে আছে হলো 4 ওহম, এইখানে আছে হলো 6 ওহম। দেখো এটা হলো 4 ওহম, এটা হলো 6 ওহম, এখান থেকে একটা মাথা বাইর হইছে, তারপরে এটার সাথে যুক্ত হয়ে গেছে, এটা হলো 3 ওহম, তারপরে এটার সাথে এটা হইছে 6 ওহম। ভাইয়া এটা কি করে দেওয়া লাগবে তোমাদের? এটার তুল্য রোধ কত? এটার তুল্য রোধ কত? এটা কি করে দেওয়া লাগবে বলো তো? খেয়াল করো, এইখানে আমাদের জন্য সহজ, এটা আমাদের জন্য সহজ। মনে করো ভাইয়া এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। এটা কেউ বেশি সহজ মনে করো না, আমি একটু পরে পেঁচাই দিব এটাকে, হ্যাঁ একটু ঠান্ডা মাথায় দেখো আগে। সো এইটার যদি আমরা তুল্যরোধ বের করতে চাই, তাহলে দেখো এই দুইটার তুল্যরোধ আগে আমরা বের করব। তাহলে ভাইয়া এটা হচ্ছে আমাদের 4 ওহম, আর এদিকে 3 আর 6, বলো তো 3 আর 6 এর তুল্যরোধ আমরা কত পড়েছিলাম?
3 6 18 বাই 9, 3 এই যে গুণফল বাই যোগফল, গুণফল বাই যোগফল, এই দেখো সহজে করে ফেলবা, গুণফল ভাগ যোগফল, মনে মনে হিসাব হয়ে যায়। 3 6 18 বাই 9 সমান সমান 2 ওহম, তাহলে এটা হচ্ছে 2 ওহম, এটা গেল 2 ওহম। তাহলে এই দুইটা সমান্তরালে আছে কারণ রোধ দুইটার দুই প্রান্ত সেম। আর এইটা হচ্ছে আমাদের 6 ওহম, এইটা হলো আমাদের 6 ওহম। তাহলে এখান থেকে আমাদের কি আসে, 4 আর 2 এর আবার সিরিজে আছে, 4 আর 2 মিলে 6 হয়ে যাবে, এইটাও হয়ে যাবে 6, তাহলে 6 আর 6 মিলে কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে 3 ওহম। তাহলে এ আর বি এর মধ্যবর্তী যে তুল্য রোধ সেটা হচ্ছে 3 ওহম। বুঝছো? তো এভাবে করে কিন্তু আমাদেরকে এই কি বলে পার্ট বাই পার্ট দেখাই দেওয়া লাগবে। বুঝেছো? পার্ট বাই পার্ট দেখিয়ে দেওয়া লাগবে। সহজ না? আচ্ছা, গুড। এইবার আসো, তোমাদের জন্য আমি একটু মজা করি। এই মজাটা গুরুত্বপূর্ণ, 3 নাম্বার পয়েন্টটা শেখার জন্য আমাদের এটা লাগবে কিন্তু। হ্যাঁ, এক কাজ করি, এটাকে এখানে দিয়ে রাখি, তোমরা তো যখন পিডিএফ দেখবা তখন তো তোমরা পারবাই। এইবার বাচ্চারা মনোযোগ দাও, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। আমরা বের করছি এ আর বি এর মধ্যে তুল্য রোধ, ঠিক আছে? মনে করো মাঝখানে একটা বিন্দু বলে দিলাম সি, এবং তোমাকে জিজ্ঞাসা করলাম এ এবং সি এর মধ্যে তুল্য রোধ কত নির্ণয় করো। এ এবং সি এর মধ্যে তুল্য রোধ কত? এ এবং সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে তুল্য রোধ কত হবে নির্ণয় করো। এ এবং সি এর মধ্যে তুল্য রোধ কত হবে নির্ণয় করো। হ্যাঁ, তুল্য রোধ বর্তনীর হয়। গুড। এ আর সি এর মধ্যে তুল্য রোধ বের করো। এবার কিন্তু আর বি এর মধ্যে না। সো এই যে পিঙ্কি একটা খুব দারুণ কথা বলছে, এটাই আমি বলতাম শুরুতে, তারপরে আসতেছি, যে আমাদের যখন যে কোনো দুইটা বিন্দুর মধ্যে তুল্যরোধ বের করতে বলবে, মাথায় রাখবা ওই দুইটা বিন্দুর মধ্যে আসলে ব্যাটারি কানেক্টেড। কি বললাম? যখন আমাদেরকে বলছে এ আর বি এর মধ্যে তুল্যরোধ বের করো, তখন কিন্তু আমরা বুঝেই নিছি আচ্ছা ঠিক আছে, তার মানে এই দুইটার মধ্যে আছে ব্যাটারি কানেক্টেড। তাহলে আমরা এতগুলা রোধের জায়গায় কোন রোধটা ব্যবহার করলে এদের ইকুইভ্যালেন্ট একটা রোধ পাওয়া যাবে, সো সেটাই আমরা হিসাব করছি। সেটাই হচ্ছে এ আর বি এর মধ্যে তুল্য রোধ। সো যখন আমরা এ আর বি এর মধ্যে তুল্য রোধ হিসাব করব, তখন কিন্তু আসলে বোঝায় যে ওই এ থেকে বের হয়ে যে ব্যাটারিটা বি তে কানেক্টেড, ওই পুরা সার্কিটের তুল্য রোধটা কত। এখন যখন আমাদেরকে বলছে এ আর সি এর মধ্যে তুল্য রোধ বের করো, তখন কিন্তু আমাদের আসলে ব্যাটারিটা কিভাবে কানেক্টেড, তখন আমাদের ব্যাটারিটা কিন্তু এইভাবে করে কানেক্টেড যে এ আর সি এর মধ্যে ব্যাটারি আছে। তাহলে ভাইয়া বলো তো, যদি এ আর সি এর মধ্যে ব্যাটারি থাকে, তাহলে রোধ কিন্তু অনেকে মনে মনে ভাবতে পারবে ভাইয়া এ আর সি এর মধ্যে তুল্য রোধ তো 4, এ আর সি এর মধ্যে তুল্য রোধ তো 4, কিন্তু আসলে কি 4 বলো তো? তুল্য রোধ তো পুরো সার্কিটের তুল্য রোধ। সার্কিট কি শুধু এতটুকু? না তো, সার্কিট তো ভাইয়া এই পুরাটা, সার্কিট তো এই পুরাটা। তাহলে এইখানে আমরা যদি এই পুরাটার এ এবং সি বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করতে চাই, তাহলে আমাদের এদেরকেও তো কনসিডারেশনে আনতে হবে, এদেরকেও তো কনসিডারেশনে আনতে হবে। কথা কি বুঝতে পারছো কি বললাম? তাহলে এইটা আমরা যখন হিসাব করব যে এ আর সি বা বর্তনীর মধ্যে যে কোনো দুইটা বিন্দুর মধ্যে যখন আমাদেরকে তুল্যরোধ বের করতে বলবে, তখন আমরা ওই দুইটা বর্তনীর মাঝখানে ব্যাটারি কানেক্টেড আছে চিন্তা করে বাকি পুরো সার্কিটের তুল্যরোধ বের করব। কথাটা কি এইটুকু পর্যন্ত কি বুঝেছো? কথা কি এইটুকু পর্যন্ত বুঝেছো? ঠিক আছে, তাহলে চলো একটু প্র্যাকটিস করি কেমনে করব। তাহলে দেখো, আমরা সার্কিটটাকে এখন যদি রিড্র করতে চাই, প্রথম কাজ হচ্ছে, আগে তো যখন এ আর বি এর মধ্যে তুল্যরোধ বের করতে বলছিল আমরা নিমিশে করে ফেলতে পারছিলাম, কারণ এখানে বোঝা যাচ্ছিল সমান্তরাল আছে, উপরে দুইটা সিরিজে তার সাথে সমান্তরাল হয়ে করে ফেলছিলাম। কিন্তু এখন যখন এ আর সি এর মধ্যে বলছে, তখন আমরা সার্কিটটা যখন রিড্র করব, তখন খেয়াল করো, সহজ জিনিস, একদম সহজ। এটাকে মনে করো বললাম আমাদের এ বিন্দু, তাহলে এই পুরাটা কি হবে? এ বিন্দু হবে। এই পুরাটা এটাও কি হবে? এ বিন্দু। রোধ পার করার পরে এটাকে কি আর এ বলতে পারবো? পারবো না। এটাকে মনে করো বললাম বি বিন্দু। এইটা যদি বি বিন্দু হয়, পুরাটা হচ্ছে ভাইয়া বি বিন্দু, এই পুরাটা হচ্ছে ভাইয়া বি বিন্দু, এই পুরাটা হচ্ছে ভাইয়া বি বিন্দু। এই বিটা পার করার পরে এটাকে আমি নতুন নাম দিলাম, এটা হলো আমাদের সি বিন্দু, এই পুরাটা হচ্ছে সি বিন্দু। এখন সার্কিটটা আমাদের দ্বিতীয় কাজ কি ছিল? দ্বিতীয় কাজ ছিল সার্কিটটা রিড্র করা।
তৃতীয় কাজটা কি ভালো করে শোনো। তৃতীয় কাজটা হচ্ছে এই রিড্র করার সময় যেই দুটি বিন্দুর মধ্যে তুল্যরোধ বের করতে বলেছে, যেই দুটি বিন্দুর মধ্যে তুল্যরোধ, যে দুটি বিন্দুর মধ্যে তুল্যরোধ বের করতে হবে, যে দুইটা বিন্দুর মধ্যে তুল্যরোধ বের করতে হবে তাদেরকে দুই মাথায় রাখা লাগবে বা দুই প্রান্তে রাখা লাগবে, তাদেরকে দুই প্রান্তে আঁকতে হবে। কখন? ওই রিড্র করার সময়। রিড্র করার সময় এর মানে কি বোঝাচ্ছে একটু লিখে ফেলো আগে। যেই দুইটা বিন্দুর মধ্যে তুল্যরোধ বের করতে হবে তাদেরকে দুই প্রান্তে আমরা আঁকবো, তাদেরকে মাঝে রাখা যাবে না, তাদেরকে আমরা দুইটা প্রান্তে সরাই দিব, দুইটা প্রান্তে তাদেরকে সরাই দিব। ও আচ্ছা, একজন বলছিল ভাই -1, আমি তখন না বুঝি নাই -1 বলতে কি বুঝাইছো। এই যে -1 এটা কেন আসছে? ওই যে আমাদের তো 1/r ইকুইভ্যালেন্ট সমান এটা ছিল, তো যখন r ইকুইভ্যালেন্ট লিখছি তখন এইটা টু দি পাওয়ার -1 লিখে দিছি, বুঝছো? আরে কষ্ট পাইছে ছেলেটা, কেন এটা 1 টু দি পাওয়ার -1 হলো। এই যে 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/r 1/r 1/r, যদি শুধু r ইকুইভ্যালেন্ট লিখি তাহলে কি এটা 1/something হয়ে যাবে না? তো ওইটাকে এক লাইনে লিখে দিচ্ছি -1। তাই তো বলি কি -1 কই লিখলাম আমি। এবার আসো কাহিনী কি বোঝাচ্ছে। এ আর সি এর মধ্যে তুল্যরোধ বের করতে চাইলে আমরা কিভাবে করব? দেখো, আমরা প্রথমে এ আর সি এর মধ্যে যেহেতু তুল্যরোধ বের করতে বলছে, তুমি হয় এ থেকে সার্কিট আঁকা শুরু করো অথবা সি থেকে আঁকা শুরু করো। আমরা চলো সহজ মানুষ, আমরা এ থেকে সার্কিট আঁকা শুরু করি, সি থেকে করলেও কোনো সমস্যা নাই। এ থেকে আঁকা শুরু করলাম, এই দেখো সার্কিট আঁকা শুরু করছি এ থেকে। প্রথমে একটা রোধ দিলাম, এইটা হলো মনে করো আমাদের এই এর পাশের যে এ বিন্দু ছিল সেই এ বিন্দু লিখলাম, আর এইটা আমি সি বিন্দু লিখলাম। এটাই হচ্ছে ভুলটা, যে আমরা এ আর সি এর মধ্যে যেহেতু তুল্যরোধ বের করতে বলছে, এর প্রান্ত থেকে শুরু করার পরেই আমরা সি এর প্রান্তে যাব না। যেহেতু এ আর সি এর মধ্যে তুল্যরোধ বের করতে বলছে, আমরা চেষ্টা করব সি বিন্দুটা যেন একেবারে লাস্টে আসে। আমরা চেষ্টা করব সি বিন্দুটা যেন একেবারে লাস্টে রাখা যায়, লাস্টে আসে। তাহলে মাঝখানে আর কোন বিন্দু আছে? বি বিন্দু আছে। তাহলে আমরা শুরুতে সি এর কোনো রোধ নিব না, আমরা নিব এই যে এ থেকে সি তো হয়ে গেল, কিন্তু সি তো লাস্টে, এটা তো দুই প্রান্তে রাখতে হবে, তাহলে সি কে আমরা নিব না। এই যে এ থেকে শুরু করে কোন রোধটা আছে, অন্য আরেকটা রোধ কোনটা আছে? 6 ওহম। তাহলে আমরা এখানে 6 ওহমের রোধটা লিখে ফেলবো, এবং এটা হচ্ছে আমাদের সেই বি বিন্দু, এটা আমাদের বি বিন্দু। তারপরে দেখো বি পার করার পরে এখানে আছে তারপরে সি। এখন তার উপায় নাই, তিনটা বিন্দুই ছিল, তো এ আর সি কে দুইটা মাথায় রাখবা, এটা হলো মেইন শর্ত। সো বি থেকে আমরা খেয়াল করো এখান থেকে একটা রোধ বসাই দিলাম 6 ওহম, এইটা হলো আমাদের সি বিন্দু, এবং আরেকটা হচ্ছে দেখো বি থেকে বের হয়ে আরেকটা হয়েছে 3 ওহম। এই দেখো বি থেকে এই যে এ থেকে আঁকা শুরু করছি, এই রোধটা আঁকা শেষ, এই যে বি বিন্দুতে আসছি, বি বিন্দুতে আসার পরে এই রোধটাও আঁকা শেষ 6 ওহম, এবং বি থেকে আরেকটা মাথা বের হয়ে কিন্তু 3 ওহম হয়েছিল, এইটাও আঁকা শেষ, এবং পরে সি বিন্দুতে মিলছে। সি বিন্দু হচ্ছে এইটা। সো খেয়াল করো আমরা সিটাকে একদম সবার লাস্টে রাখছি, কিন্তু রোধগুলা কি আঁকা শেষ? না, আমাদের 4 ওহম আছে। এখন ভাই 4 ওহমটা কেমনে আঁকা যায়? 4 ওহমটা দেখো খেয়াল করে, 4 ওহমের এক পাশে এ বিন্দু এক পাশে সি বিন্দু, তাহলে আমাকেও এমনভাবে রোধটা আঁকতে হবে যাতে করে তার এক পাশে এ বিন্দু থাকে এক পাশে সি বিন্দু থাকে। তাহলে সেটা কিভাবে সম্ভব? মনে করো এইখানে আমি রোধটা যদি আঁকি, যার এক পাশে থাকতে হবে এ বিন্দু এবং আরেক পাশে থাকতে হবে সি বিন্দু, ব্যাস। তাহলে এটাই হয়ে গেল আমাদের এ আর সি এর মধ্যবর্তী তুল্য রোধ কত, সেটা আমরা বের করে ফেলবো। কথা বুঝেছো? তাহলে কত হবে হিসাব করে দেখো, এটা হলো 4 ওহম, তাহলে 6 আর 3 এখানে 2, 6 আর 2 8, উপরে আসে হচ্ছে 8 আর নিচে আসে হচ্ছে 4, তাহলে এই 8 আর 4, 8 আর 4, এই যে এটা তো 2, 2 আর 6 হচ্ছে 8, 8 আর 4 কত? 4 আর 32/12, সো 32/12 কত হয় ভাই? 16/6, আর 2 দিয়ে ভাগ করলে 8/3, এরকম হয় না? 8/3, বুঝেছো? 8/3, বুঝেছো? সো তাহলে এ আর সি এর মধ্যে তুল্যরোধ কিভাবে বের করব, আশা করি বুঝতে পেরেছো।
তার মানে দেখো যেটা বললাম ওইটারই অ্যাপ্লিকেশন এইটা, যখন আমরা যে কোনো দুইটা বিন্দুর মধ্যে তুল্যরোধ বের করব, সার্কিটটা রিড্র করার সময় যেই দুইটা বিন্দুর মধ্যে তুল্যরোধ বের করছি তাদেরকে দুইটা প্রান্তে রাখবো, তাদেরকে দুইটা মাথায় রেখে দিব। সো একটা এ বিন্দু, একটা এ এর পাশ, আর একটা হলো সি এর পাশ। কিন্তু এরা তো মাঝে ছিল সার্কিটে, তা হোক, কিন্তু যেহেতু আমাকে এ আর সি এর মধ্যে তুল্যরোধ বের করতে বলছে, তার মানে এর মধ্যে ব্যাটারি আছে, তাহলে বাকি পুরা সার্কিটের তুল্যরোধ কত সেটা বের করার জন্য আমরা এ থেকে আঁকা শুরু করলাম। তারপরে সি নিতে পারতাম, কিন্তু সি নিলে হবে না, কারণ সি তো এ আর সি এর মধ্যে তুল্যরোধ বের করতে বলছে, ওটাকে একদম লাস্টে রাখবো। তাহলে অন্য বিন্দু কোনটা আছে? বি। তাহলে এ থেকে এইদিকে না গিয়ে আমরা দেখো এ থেকে আগে বি এর জন্য রোধটা এঁকে ফেললাম, তারপরে এখান থেকে এই তুল্যরোধ পার করার পরে সি, এই তুল্যরোধ পার করার পরে সি, এটাই এখানে আঁকলাম। তারপরে ফাইনালি এ আর সি এর মধ্যে তুল্যরোধ কত বসায় নিয়ে আমরা তুল্যরোধ বের করে ফেলেছি। রিড্রগুলো আমরা সামনে আরো অনেকগুলো করব, তো আপাতত এটাকে তুলে ফেলো, আরও যেগুলো আসবে সেগুলো বলবো, অসুবিধা নেই। নিউ সার্কিটে ব্যাটারি কই? ব্যাটারি দেওয়া যাবে, ব্যাটারি এখান থেকে এ এর সাথে ব্যাটারি কানেক্ট করে সিতে দেওয়া যাবে, অসুবিধা নেই। তুল্যরোধ বের করার জন্য ব্যাটারি কানেকশন লাগবে না, বুঝছো? তুল্যরোধ বের করার জন্য ব্যাটারি কানেকশন মানে ব্যাটারির মান লাগবে না, ভোল্টেজের মান কত লাগবে না। ডান। চলো পরে আরেকটা প্রবলেম দেখে ফেলি। এই প্রবলেমগুলা পারবা, দাঁড়াও এগুলো আসতেছি, তার আগে বিন্দু ধরার মতন আরো কয়েকটা একটু দেখে আসি। এই পয়েন্টটা দেখো, এই সার্কিটটা কি দেখা যাচ্ছে? আশা করি এটা দেখা যাচ্ছে, ভালো মতোই দেখা যাচ্ছে, আশা করি ভালো মতোই দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটার জন্য বলো তো এ আর বি এর মধ্যে তুল্যরোধ কত হবে? এইখানে আমাদের এ আর বি এর মধ্যে তুল্যরোধ কত হবে দেখি, চলো বিন্দু সিস্টেমে করে দেখি। কারণ কেন বিন্দু সিস্টেম দিব? বিন্দু সিস্টেম তখন গুরুত্বপূর্ণ যখন আমরা দেখা বুঝবো না যে আচ্ছা এটা কি আসলে সিরিজে নাকি সমান্তরালে। যখন দেখে বুঝবো না তখন কিন্তু আমরা এরকম অ্যাপ্লাই করবো। তোমার কাছে মনে হতে পারে ভাই এটা তো সমান্তরালে আছে, কিন্তু আসলে কি সমান্তরালে আছে বলতো? এ আর বি, আমাদের তো এ বিন্দু এই দুই পাশে না, এই দুই পাশে এ আর বি না, এ আর বি দেখো মাঝখানে, তাহলে এইখানে তো ব্যাটারি ভাই কানেক্টেড এইটার সাথে, এমনে কানেক্টেড। তাহলে বাকি যে সার্কিটটা আছে এই সার্কিটটা আসলে কিভাবে করে ইয়া হবে? যেমন তুমি বলতে পারো ভাই এই দুইটা হয়তো প্যারালালি কানেক্টেড, আসলে কি প্যারালালি কানেক্টেড? এর এক পাশের বিন্দু মিলছে ঠিক আছে, কিন্তু এর এক পাশের বিন্দু ব্যাটারি উচ্চ বিভব আর এর এক পাশের বিন্দু ব্যাটারি নিম্ন বিভব, তাহলে কি এটা হইলো? আবার বলতে পারো না ভাই এটা তাহলে সিরিজে কানেক্টেড, কিন্তু না, এটা তো সিরিজেও কানেক্টেড না, কারণ দেখো এখান থেকে এটা তো একই কারেন্ট যাবে না, এখান থেকে ফাঁকা একটা রাস্তা আছে। তো যদি একই কারেন্ট যেত, যে এখান থেকে কারেন্ট বেরোয় এদিকে আসতেছে, তাইলে বুঝতাম হ্যাঁ এটা সিরিজে আছে, কিন্তু না তো, কারণ এখান থেকে যে কারেন্টটা আসবে সেই কারেন্ট একটা অংশ এদিকে যাবে, আরেকটা অংশ তো এদিক দিয়ে চলে এদিকে যাবে, তাহলে এরা দুইটা কিন্তু সিরিজেও নাই সমান্তরালেও নাই, তাহলে তো ভেজাল। তো এই কারণে বিন্দু সিস্টেমটা এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করবো, যেখানে আমরা দেখে বুঝবো না যে আসলে মানে এটা কি সিরিজে আছে নাকি সমান্তরালে আছে। তাহলে ভাইয়া লক্ষ্য করো, আমরা এখান থেকে মনে করো এই বিন্দুটাকে নাম দিলাম এ বিন্দু, কেমন? এরপরে এই বিন্দুটার নাম দিলাম, যেহেতু এখানে বি আছে বি আর না ধরে এটাকে সি ধরলাম। এটা যদি সি হয়, এর মাঝখানে কোনো এলিমেন্ট নাই, এটা সি, এটাও হবে সি। এই পুরা লাইনে কোনো এলিমেন্ট নাই, এটাও হবে সি। এইখানেও কোনো এলিমেন্ট নাই, এটাও হবে সি, এইটাও হবে সি। তাহলে এ আর বি এর মধ্যে তুল্যরোধ বের করতে বলছে, তাহলে এ আর বি কে সবার লাস্টে রাখবো। তাহলে খেয়াল করো, প্রথমে আসো এ থেকে আমরা ছবি আঁকা শুরু করি। এই যে যারা সার্কিট রিড্র দেখতে চাচ্ছিলা, মুখস্থ করবে না কিছু, প্রসেসগুলো মনোযোগ দিয়ে খেয়াল করো। যেই দুইটা বিন্দুর মধ্যে আমাদের তুল্যরোধ বের করতে বলছে সেই দুইটার যে কোনো একটা বিন্দু থেকে আগে সার্কিট ড্র করা শুরু করবা। দুইটা বিন্দুর যে কোনো একটা থেকে আগে সার্কিট ড্র করা শুরু করবা। তো মনে করলাম এই বিন্দু থেকে আমি সার্কিট ড্র করা শুরু করছি। সো এ থেকে শুরু করলাম, শুরু করে তো ভাই প্রথমে আমাকে একটা রোধ দেওয়া লাগবে, দিলাম রোধ। তাহলে এখানে যে পাশেই যাও না কেন, যে কোনো এক পাশে দিয়ে শুরু করো। এই পাশ দিয়ে শুরু করলাম, তাহলে এই পাশে যেই এর পরে একটা রোধ পার করার পরে সি বিন্দু, সো এই রোধটা এঁকে ফেললাম এবং এইটা হলো আমাদের সি বিন্দু, বুঝছো? প্রথম রোধটা কিভাবে আঁকছি বুঝছো? সার্কিট রিড্র করছি। আমাদের টার্গেট হচ্ছে যেহেতু এ আর বি এর মধ্যে তুল্যরোধ বের করতে হবে, তাই এ আর বি কে দুই পাশে রেখে দিব, এ আর বি কে দুই পাশে রেখে দিব, বুঝছো? আচ্ছা, এরপরে ভাইয়া দেখো এ আর সি এর মধ্যে একটা রোধ আঁকা শেষ। খেয়াল করো এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে সি থেকে একটা রোধ গেছে বি তে, ঠিক আছে? সি থেকে তাহলে একটা রোধ আঁকো, একটা রোধ আঁকো এবং তারপরে এখানে বি দিয়ে দাও, ভালো কথা। আমাদের এই রোধটাও আঁকা শেষ, দুইটা রোধ আঁকা শেষ, ওই কলম দিয়ে বোঝা যাচ্ছে না, এইটাও আঁকা শেষ, এটাও আঁকা শেষ। এবার আসো এই রোধ, তোমাকে পুরা ঘুরে ঘুরে আসা দরকার নাই। তুমি দেখো এখানে যতগুলা বিন্দু ছিল এ সি বি, তোমার এখানেও কিন্তু ততগুলা বিন্দু চলে আসছে। এখন রোধগুলার দিকে তাকাও, এই রোধটায় দুই পাশে, এক পাশে বি বিন্দু এক পাশে সি বিন্দু,
তো খেয়াল করো, এই রোধটা আমি এখানে আঁকবো, যার এক পাশে বি বিন্দু এক পাশে সি বিন্দু। তাহলে কিভাবে আঁকবো? এভাবে আঁকা যায়। তাহলে দেখো, এই রোধটার এক পাশে বি এক পাশে সি, এই রোধেরও এক পাশে বি এক পাশে সি, তার মানে এই রোধটাও আমার আঁকা হয়ে গেল। এই রোধের এক পাশে এ এক পাশে সি, তাহলে এক পাশে এ এক পাশে সি হতে হলে এই পাশ থেকে একটা তার টান দিয়ে এখানে রোধ বসায় এখানে মিলাই দিতে হবে। তাহলে এটা আর, এটাও আর, এটাও আর, এটাও আর। এইবার তুমি মনের সুখে বের করো এ আর বি এর মধ্যে তুল্য রোধ কত হবে। বুঝতে পেরেছো বাচ্চারা? বুঝতে পেরেছো? ও বি দেন, আচ্ছা ঠিক আছে, এটা স্মল বি, আচ্ছা দিয়ে নিও, অসুবিধা নাই, দিয়ে নিও, অসুবিধা নাই, দিয়ে নিও, কোনো সমস্যা নেই। এখন আসো, তোমাদের মনে যে প্রশ্নটা আমি জায়গায় রেখে দিয়ে চলে আসছিলাম, সেটা হচ্ছে যে ভাইয়া বিন্দু এটা আসলে কিসের বিন্দু? এই বিন্দু খায় না মাথায় দেয়, এই বিন্দুর তাৎপর্য কি? সো এই বিন্দুগুলো হচ্ছে বিভব বিন্দু। এই বিন্দুগুলোকে আমরা বলি কি বিন্দু বলি? এগুলাকে বলি হচ্ছে বিভব বিন্দু। এই যে এখানে স্পেশাল কাইটটা দাও, কাইটটা লেখো বিভব বিন্দু সিস্টেম। বিভব বিন্দু সিস্টেম, বিভব বিন্দু সিস্টেম। এটা বইয়ের কোনো সিস্টেম না, এটা জাস্ট আমাদের কঠিন কোনো তুল্যরোধ থাকলে সলভ করার জন্য এটা অ্যাপ্লাই করবা। এটা আমাদের টেক্সট বইয়ের কোনো ভার্সন না, ঠিক আছে? তবে যদি তুল্যরোধ কঠিন দেখো এবং এটা পরীক্ষায় আসে, বোর্ড প্রশ্নেও আসে, তাহলে তোমাকে বিন্দু দিয়ে এভাবে করে খাতায় একে একে স্টেপ বাই স্টেপ দেখাতে হবে যে সার্কিট রিড্র কিভাবে করলা, তারপরে ওইটা থেকে ভেঙে ভেঙে কিভাবে আসলো, আলাদা আলাদা করে দেখানো লাগবে। এখন ভাইয়া খেয়াল করো, বিভব বিন্দু সিস্টেম কেন বলতেছি, কেন এগুলো বিভব বলতেছি? এগুলো প্রত্যেকটা হলো বিভব বিন্দু। খেয়াল করো, রোধ পার করার পরে না ভাইয়া বিভবের পরিবর্তন হয়, ব্যাটারি পার করার পরে না ভাইয়া বিভবের একটা পরিবর্তন হয়। যেমন এই ব্যাটারির ভোল্টেজ যদি থাকে 5 ভোল্ট, তাহলে এর পাশে যদি আমি 0 ভোল্ট ধরি, তাহলে 0 ভোল্ট কিন্তু এই পাশেও 0, এই পাশেও 0, এই পাশেও 0, প্রত্যেকটা পয়েন্টের বিভব কিন্তু এই পাশে সেম। ব্যাটারি পার করার পরে এটাকে কিন্তু তুমি আর 0 ভোল্ট বলতে পারবা না, এইটা তখন হয়ে যাবে 5 ভোল্ট, এই পয়েন্ট হয়ে যাবে 5 ভোল্ট, এই পয়েন্টের বিভব হয়ে যাবে 5 ভোল্ট, প্রত্যেকের বিভব কিন্তু এখানে 5 5 5 5 5 করে। সো এই পুরা লাইনের উপরে প্রত্যেকটা পয়েন্টকে আমরা সেম সিম্বল দিয়ে প্রকাশ করছি, কারণ এই সিম্বলটা নির্দেশ করছে যেখানে প্রত্যেকটা পয়েন্টের বিভব একই রকম, বিভব একই রকম। সো এলিমেন্ট পার করার পরে না বিভবের পরিবর্তন হয়, কিন্তু তার আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের লাইনটা একদম একই লাইন আছে, কোনো এলিমেন্ট নাই, সেই পুরো লাইনে কিন্তু বিভবটা সেম হবে। বুঝছো? ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের সিস্টেম। সো আমাদের দেখো, এই যে এখানে প্রত্যেকটা পয়েন্টের বিভব সেম, এই প্রত্যেকটা পয়েন্টের বিভব সেম, সো প্রত্যেকটা পয়েন্টের বিভব সেম, এই প্রত্যেকটা পয়েন্টের বিভব সেম, এই প্রত্যেকটা পয়েন্টের বিভব সেম, এই প্রত্যেকটা পয়েন্টের বিভব সেম। এর জন্য আমরা এগুলাকে একই নামে নামকরণ করছি। বুঝেছো? এবং খেয়াল করো কেন এটার ইকুইভ্যালেন্ট এটা, কারণ এখানে প্রত্যেকটা রোধের দুই পাশে বিভব যা ছিল, প্রত্যেকটা রোধের দুই পাশের বিভবগুলো যা যা ছিল, যেমন এই রোধের একপাশে এসি, এই রোধের একপাশে বিসি, আমরা যখন সার্কিটটা রিড্র করছি তখনও খেয়াল করো প্রত্যেকটা রোধের অ্যাক্রসে কিন্তু বিভবগুলা সেম রাখছি। তাহলে এই সার্কিট যেই রেজাল্ট দিবে, এই সার্কিটও সেম রেজাল্ট দিবে। আন্ডারলাইন কারণটা কি বুঝতে পারছো? সো এর জন্য আমরা দেখো বিভব বিন্দু বলে এগুলাকে বলছিলাম যে এই রোধের দুই পাশে দুইটা বিন্দু, এগুলো বিভব বিন্দু। সো এই পয়েন্টের বিভব এ, এই পয়েন্টের বিভব সি, যখন আমি রিড্র করছি তখনও কিন্তু এই সার্কিটের অ্যাক্রসে, এই রোধের অ্যাক্রসে একপাশে এই বিন্দু একপাশে সি বিন্দু নিছি, এই রোধের অ্যাক্রসে একপাশে এ নিছি একপাশে সি নিছি। অর্থাৎ যতগুলা রোধ এখানে দুই পাশে যেমন বিন্দু ছিল, যেমন বিভব পার্থক্য ছিল, এইখানেও যখন রিড্র করছি তখনও কিন্তু প্রত্যেকটা রোধের দুই পাশে বিভবগুলা সেম। তাহলে এরা তুল্যরোধ করলে যে রেজাল্ট দিবে, এরাও তুল্যরোধ করলে সেই একই রেজাল্ট দিবে। কথা কি ক্লিয়ার? বলো, বুঝতে পেরেছো? ক্লিয়ার, ভেরি গুড। এগুলা জাস্ট একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এরকম সার্কিট কিন্তু অনেক রকম আছে, এইগুলা ধুমসে প্র্যাকটিস করতে হবে। বলো তো, এইটা তোমরা একটু নিজেরা ক্যালকুলেট করো তো ভাইয়া, এইটা একটু নিজেরা ক্যালকুলেট করে দেখো তো এইটা কেমন হয়। এ আর বি দুইটা মাথা, এর মধ্যে তুল্যরোধ বের করতে হবে। এইটার তুল্যরোধ কত হবে? এইটার তুল্যরোধ কত হবে? তো তোমরা ছবিটা আশা করি দেখতে পাচ্ছ, তো ছবিটা এঁকে ফেলো, আমি আমার মতন করে করা শুরু করি। তো এটা যদি এ বিন্দু হয়, কারণ এখানেও দেখে বোঝা যাচ্ছে না এটা কি সিরিজ না প্যারালাল, কি ছাতার মাথা বোঝা যাচ্ছে না,
তাহলে আমরা বিন্দু দিয়ে আঁকা শুরু করব। এটা এ হলে এটাও এ, এই লাইনের উপরে প্রত্যেকটা বিন্দু এ, এই লাইনের উপরে প্রত্যেকটা বিন্দু এ। এইটা যদি বি হয় তাহলে এই লাইনের উপরে প্রত্যেকটা বিন্দু হবে বি। এখন ভাইয়া বলো তো, আমরা কিছু কিছু জায়গায় একটু সহজে চিন্তা করতে পারি, যে এটা চিন্তা করার জন্য আসলে বেশি বুদ্ধি দরকার হয় না। বলো তো ভাইয়া, আমরা চাইলে এই বিন্দুটাকে সি বিন্দু বলে আরেকটা বিন্দু বাড়াতে পারি, আরেকটা বিন্দু বাড়াতে পারি, এই বিন্দুটাকে সি বিন্দু বলে আরেকটা বিন্দু বাড়াতে পারি। কিন্তু তুমি তো চালাক মানুষ, তুমি বুদ্ধি করে করছো কি, ভাই এইটা আর এইটাও আর, খেয়াল করে দেখলাম এরা সিরিজে আছে, মাঝখানে আর কোনো তার তুর বাইরে হয় না যে এরা আমি বলবো যে সিরিজে নাই। এরা সিরিজে আছে কারণ একই তারের সাথে তারা যুক্ত। তাহলে আমি এখানে বুদ্ধি করে ভাই এই দুইটা রোধের মান একবারে চলেন 2r লিখে ফেলি, 2r লিখে ফেলি। লেখা তো যায় কারণ এরা তো সিরিজে আছে এইটুকু, এই দুইটা রোধ। তাহলে এটাকে 2r লিখলে দেখো এই রোধের এক পাশে এ বি, 2r এর এক পাশে এ বি, আর এর এক পাশে এ বি। তাহলে আমাদের তুল্য রোধ কত হবে? এক পাশে হচ্ছে দুইটারই যেহেতু দুই পাশে সেম বিন্দু, দেখো ভাইয়া খেয়াল করে, এইটা হলো এ বিন্দু, এই যে এই পাশটা এ বিন্দু, এই রোধের এক ক্রসে এই আর রোধের দুই পাশে একটা আছে এ বিন্দু, একটা আছে বি বিন্দু। 2r যে রোধটা, এই রোধের এক পাশে আছে এ বিন্দু, এক পাশে আছে বি বিন্দু। কোন পাশ উল্টে গেলে অসুবিধা নেই, আমার তো মেইন টার্গেট বিভব দুইটা যেন সেম থাকে, এই রোধের দুই পাশে বিভবগুলো যেন সেম থাকে। সো এই রোধের দুই পাশে বিভব যায়, এই রোধের দুই পাশে বিভব তাই। এই রোধের এক পাশে এ এক পাশে বি, তাহলে এই রোধের এক পাশে এ এক পাশে বি। এইবার তুমি তুল্য রোধ বের করবা বৈশা বৈশা। তাহলে 1/r ইকুইভ্যালেন্ট সমান সমান হবে 1/r প্লাস 1/r প্লাস 1/2r। এখান থেকে ভাইয়া হিসাব করে r ইকুইভ্যালেন্ট কত হয় বের করে ফেলবা। কথা কি বুঝেছো? এই যে 2r/5। ভেরি গুড। হ্যাঁ, বোর্ড এক্সামেও রিড্র করে এবিসিডি দিতে পারবা, কোনো অসুবিধা নাই। যদি দেখো যে সিরিজ প্যারালাল বোঝা যাচ্ছে না, তখন তুমি এবিসিডি পয়েন্টগুলো দিয়ে করতে পারবা। ঠিক আছে, ওকে। পরে দেখি। আচ্ছা, এই প্রবলেমটা একটু স্পেশাল প্রবলেম, এটাই আসবো। আমরা আগে বিন্দু দিয়ে করা শিখে ফেলি। দেখো তো ভাইয়া এইটার জন্য কি হবে, এই ছবিও আশা করি দেখা যাচ্ছে। এক পাশে 12 ওহম, এক পাশে 6 ওহম, 6 ওহম 12 ওহম। এখানে আমাদের তুল্য রোধ কিভাবে বের করব? ঠিক আছে, দেখো দেখো দেখো। সো এইখানেও আমাদের লক্ষ্য করে দেখো এ আর বি এর মধ্যে তুল্য রোধটা বের করতে হবে। আচ্ছা, পারফেক্ট। সো এই বিন্দুটাকে নাম দিলাম, মনে করো এটা হলো এ বিন্দু। ঠিক আছে, এইটা যদি এ হয় তাহলে রোধটা পার করার পরে ভাইয়া এটাকে নাম দিলাম মনে করো বি বিন্দু। অন্য কালার দিই। এইটা হচ্ছে গিয়ে আমাদের এ বিন্দু, এই রোধটা পার করার পরে এটা হলো বি বিন্দু। ভাইয়া এইটা যদি বি হয় তাহলে এই দাগের উপরে প্রত্যেকটা বিন্দু কি বি না? এই দাগের উপরে প্রত্যেকটা বিন্দু কি হবে? বি হবে না? এই দাগের উপরে প্রত্যেকটা বিন্দু কি হবে? বি হবে না? এই দাগের উপরে প্রত্যেকটা বিন্দু কিন্তু বি হবে। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, 6 ওহমের দুই পাশে এ আর বি, এই 6 ওহমের এক পাশে বি এক পাশে এ, এই আরে এই 12 ওহমটার, এই যে 12 ওহমটার, এই 12 ওহমটার এক পাশে এ এক পাশে বি, এবং এই 12 ওহমটারও এই তারের এক পাশে এ এক পাশে বি। তাহলে বলো তো এই চারটা রোধ আসলে কিসে আছে? সবাই একটু বলো তো, চারটা রোধ আসলে কিসে আছে? প্যারালালে আছে। সহজ না? তাহলে আমাদের একটা হলো 6 ওহম, একটা হলো 6 ওহম, একটা হলো 12 ওহম, এবং আরেকটাও হচ্ছে 12 ওহম। ব্যাস, এই দুইটার মধ্যে তুল্য রোধ কত হয় বের করে ফেলবা। 12 12 6, 6 6 3, 3 আর 6 2, তুল্য রোধ হবে 2। ঠিক আছে, ডান 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 ডান। ঠিক আছে, গুড, ভেরি গুড। তারপরে কোনটা করা যায়? এইটা করি, চলো এইটা করি। একটু তুলে নাও আগে খাতায়, তারপরে দাগ দিয়ে ফেলো। খুবই মজার প্রবলেম, অনেক সুন্দর প্রবলেম। প্রবলেমটা অনেকটা কস সেকশন এরিয়ার মতন।
দেখে কেমন জানি লাগছে, ভয় পাওয়ার কিছু নাই। বিন্দু বসানো শুরু করো এবং তারপরে এক পাশ থেকে রিড্র করা শুরু করো, বিন্দু এঁকে রিড্র করা শুরু করো। তোমাদের খিদা লাগলে তোমরা কি করো? পড়তে বসি। গুড রাফি, সাব্বাস। খিদা লাগলে পড়তে বসবা। শেষেটা 5 ওহম। চলো তাহলে আমরা করে ফেলি এটা, দেখি কি আসে। সো খেয়াল করো, মনে করো এই বিন্দুর এ আর বি এর মধ্যে তুল্যরোধ বের করতে বলছে, তাই না? এটাকে নাম দিলাম মনে করো এ, এইটাকে নাম দিলাম মনে করো বি, এটাকে নাম দিলাম মনে করো বি। ভাইয়া এইটা যদি বি হয় তাহলে এই দাগের উপরে প্রত্যেকটা বিন্দু কত হবে? বি হবে না? আচ্ছা, এই রোধের এক পাশে এ এক পাশে বি, ঠিক আছে। এই রোধের এই পাশটা বি, এই পাশটা এ বলতে পারবো না, বি বলতে পারবো না, অন্য একটা নাম দিলাম, ধরলাম সি বিন্দু। আচ্ছা, এটা হলো সি বিন্দু। তাহলে দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা রোধের বিন্দু দেয় কখন শেষ হবে? যখন দেখবা প্রত্যেকটা রোধের দুই পাশের বিন্দু দেওয়া আছে, প্রত্যেকটা রোধের দুই পাশের বিন্দু পেয়ে গেছো, তখনই কিন্তু কাহিনী শেষ। এখন ভাইয়া যেহেতু আমাকে এ আর বি এর মধ্যে তুল্যরোধ বের করতে বলছে, তাহলে এ আর বি কে দুইটা পাশে রাখবো। তাহলে এ আর বি কে যদি দুইটা কর্নারে রাখি, তাহলে দেখো এ থেকে আমি ছবি আঁকা শুরু করলাম। বিটা আগে নিব না, আগে সি এর কোনো একটা রোধ নিব, কারণ বি তো আগে নেওয়া যাবে না, কারণ এ আর বি দুইটা কর্নারে রাখতে হবে, দুইটা সে প্রান্তে রাখতে হবে। তাহলে এ আর সি এর মধ্যে রোধ আছে হচ্ছে 9 ওহম, এইখানে আছে হলো গিয়ে 9 ওহম। তারপরে আসো সি থেকে, এরপরে আমাদের আছে হলো বি 6 ওহমের, সি থেকে আছে হচ্ছে বি আছে 6 ওহমের, এই যে সি থেকে বি আছে 6 ওহমের। তারপরে দেখো সি থেকে এ তো এঁকে ফেলছি 9 ওহম, ঠিক আছে, এটাও আঁকা শেষ। সি থেকে বি আছে আবার 5 ওহম। এই দেখো সি থেকে শুরু করে 5 ওহম দিয়ে তারপরে বি আঁকলাম, এই দেখো, এই যে দেখো সি থেকে শুরু করে বি তে যাওয়ার জন্য 5 ওহমটা কেটে দিলাম। এই যে বাকি দুইটা রোধ আছে এ এর সাথে বি এর, এই যে এই রোধের দুই পাশে এ আর বি, এই রোধের দুই পাশে এ আর বি। তাহলে খেয়াল করো, এইখানে আমরা এ থেকে শুরু করে এইখানে একটা রোধ টেনে দিয়ে দিব বি এর কাছে, এটাকে মনে করো বললাম সেই 3 ওহম, তাহলে এইটা আঁকা শেষ। আরেকটা আছে এ আর বি এর মাঝখানে 4 ওহম, সেটাও আমরা এভাবে আঁকতে পারি, এই যে এ আর বি এর মাঝখানে 4 ওহম, 4 ওহম, ব্যাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এটা হলো 9 ওহমের রোধ, 6 আর 5 এই দুইটা প্যারালালি আছে, 5 6 30/11, 30/11 ওহম। আর নিচের এই দুইটাও কিন্তু আমাদের কত? 3 আর 4, 3 4 12/7, 12/7 ওহম। এবার এই দুইটা সিরিজে তার সাথে এটা প্যারালাল করে ফেলবা। এটা কি পারবা তো? এই যে এই দুইটা সিরিজ আর এটা তার সাথে সেটা প্যারালাল, বুঝেছো বাচ্চারা? ভয় লাগছে? গা ছমছম? কি হয় কি হয়? কখনো মজা, কখনো বা ভয়। পশু পাখিরা জানেনি ভূত পেতনি। তারপর কি জানো? 129/11, 129/11, আর এটা হচ্ছে 12/7। তাহলে এই দুইটা হিসাব করে ফেলবা, ঠিক আছে? এই দুইটা হিসাব করে ফেলবা যে 129/11 গুণ 12/7 ডিভাইডেড বাই 129/11 যোগ 12/7, এটাই হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। বুঝছো? যাক, পারছো নিজে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সাব্বাস, 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 সাব্বাস। এই যে একটা ডিম সার্কিট করে ফেলো তো বাচ্চারা, ডিম সার্কিট, ডিম সার্কিট করে ফেলো।
একজন বলছো ভাইয়া সার্কিট দেখে মাথা ঘুরছে, এটা তো সহজ সহজ সার্কিট, এগুলো খেয়াল করো। এইখানে আমাদের এ আর বি এর মধ্যে তুল্যরোধ বের করতে বললো। সো এইখানে একই কাহিনী, এইটা যদি এ বিন্দু হয় ভাইয়া, এর মতো মজার নাই। দেখো এটা যদি এ বিন্দু হয়, তুমি আগে সাহস করে একটা বিন্দু দেওয়া শুরু করবা ভাই। যেই দুইটা পয়েন্টের মধ্যে তুল্যরোধ বের করতে বলবে, স্টেপ 1 হচ্ছে সেইখানের কাছের একটা বিন্দুকে এ ধরে আগে বিন্দুগুলা বসাই ফেলবা। বিন্দু বসাইতে তো আর উচ্চ শিক্ষিত হওয়া লাগবে না, বিন্দু আমরা যে কাউকে দিয়ে করাই ফেলতে পারি। সো বিন্দু এটা যদি এ হয়, তাহলে দেখো এই দাগের উপরে প্রত্যেকটা বিন্দু কি হবে? প্রত্যেকটা বিন্দু হবে এ। তারপর এই রোধ পার করার পরে এটাকে মনে করো বললাম বি। ভাইয়া এইটা যদি বি হয়, তাহলে এর উপরে প্রত্যেকটা বিন্দু হচ্ছে বি। এই বিন্দুটাও কত হবে? বি হবে। এই বিন্দুটা কত হবে? এই যে এটা যেহেতু এ, তাহলে এটাও কত হবে? এ হবে। খেয়াল করে দেখো, প্রত্যেকটা রোধের দুই পাশে এ আর বি, এ আর বি, এ আর বি, এ আর বি। সুন্দর না? এই রোধের দুই পাশে এ বি, এই রোধের দুই পাশে এ বি, এই রোধের দুই পাশে এ বি। তারপরে আচ্ছা এটাকে অন্য একটা কালার দিয়ে দেখাই। এই যে বি বিন্দু হচ্ছে এই কালার দিয়ে দেখাচ্ছি। এই যে এটা হলো বি বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা হলো বি বিন্দু। ঠিক আছে? তাহলে দেখো প্রত্যেকটা রোধ, এই রোধের এক পাশে এ, এক পাশে বি, 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 এই রোধের এক পাশে এক পাশে বি। তাহলে ভাই এগুলা কিভাবে আছে? এরা পরস্পর সমান্তরালে আছে। এরা পরস্পর সমান্তরাল, 1 2 3 4 5টা রোধ পরস্পর সমান্তরালে আছে। বুঝতে কি পেরেছো? এটা হলো 2 ওহম, এটা হলো 10 ওহম, এটা হলো 12 ওহম, এটা হলো 6 ওহম, এটা হলো 8 ওহম। তাহলে এখানে আমরা তুল্য করে বের করে ফেলবো কত হয়। সবাই সমান্তরালে আছে। ঠিক আছে? এইবার এইটা করো তো দেখি ভাইয়া। আমাদের এ আর বি এর মধ্যে তুল্যরোধ বের করবা, এ আর সি এর মধ্যে করবা, বি আর সি এর মধ্যে করবা, তিনটাই করবা। না আমার ক্লাসে স্লাইড দেখলে হবে না, আমি এত গুছাই পড়াইতে পারি না, তো স্লাইড দেখে লাভ নাই। ক্লাসগুলো 2x দিয়ে হইলেও করবা, বুঝছো? আমারটা স্লাইড দেখে লাভ নেই। আবার ক্লাসের মাঝে মাঝে কিছু সিমুলেশন দেখাই, তো স্লাইড দেখলে কোনো ফিলই পাবা না। এই যে একজন আসছে, এটা তো ওয়াই ডেল্টা। এই ওয়াই ডেল্টা কি আবার? ওয়াই ডেল্টা দিয়ে তোমাদের ইন্টারমিডিয়েটে অ্যাডমিশনে সিঙ্গেল একটা প্রবলেমও করা লাগবে না, বুঝছো? ওয়াই ডেল্টা সিমেট্রি করলে সহজ হয়, কিন্তু এগুলা ওভার হাইপড প্রবলেম, ওভার হাইপড, পরীক্ষায় আসে না। ওগুলো পরে দেখলে দেখবো না, কিন্তু আগে পরীক্ষায় যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো আগে শেষ করো। ওয়াই ডেল্টা, ঠিক আছে? দেখো শুরু করি। এ বি সি, এ আর বি এর মধ্যে তুল্যরোধ বের করতে বলছে। প্রথমে আসো, এ এবং বি এর মধ্যে তোমরা তিনটাই বের করবা। 1 নাম্বার এ আর বি এর মধ্যে বের করবা, 2 নাম্বার করবা বি আর সি এর মধ্যে, 3 নাম্বার করবা এ এবং সি এর মধ্যে তুল্যরোধ। ঠিক আছে? তো চলো প্রথমে আসো আগে এ আর বি এর মধ্যে তুল্যরোধ বের করি। খুবই সহজ। এই পয়েন্টটাকে নাম দিলাম এ বিন্দু, এই পয়েন্টটাকে নাম দিলাম এ বিন্দু। এটা যদি এ হয়, আচ্ছা হলুদ কালার দিই তো, না কি কালার দিব? নীল দেখা যায়? নীল দেখা যায়, আরে নীল সেরা দেখা যায়, সাব্বাস। এই পয়েন্টটাকে নাম দিলাম মনে করো এ বিন্দু। এটা যদি এ হয়, এই পয়েন্টটার নাম দিলাম মনে করো বি বিন্দু। এই পুরাটা বি, এটাও বি, এটাও কিন্তু বি, আর এটাকে আমি ধরো সি বিন্দু দিলাম। তাহলে এ আর বি এর মধ্যে যেহেতু তুল্যরোধ বের করতে বলছে, এ আর বি কে দুই পাশে রাখবো, সিটাকে মাঝখানে রাখবো। তাহলে যে কোনো একটা পাশ থেকে আঁকা শুরু করো। এ থেকে মনে করো আঁকা শুরু করলাম, এ থেকে সার্কিট আঁকা শুরু করলাম। ঠিক আছে? এ থেকে আঁকা শুরু করলাম। প্রথমে আমরা যেহেতু এ আর বি এর মধ্যে তুল্যরোধ বের করতে বলছে, খেয়াল করো, এ আর বি এর মধ্যে তুল্যরোধ বের করতে বলছে, আমরা কি এখন এর পরে 8 ওহম লিখে বি দিলে হবে? না, কারণ এ আর বি এর মধ্যে যেহেতু তুল্যরোধ, দুইটাকে দুই পাশে রাখবে, একদম শেষে যত লাস্টে পারা যায় বি কে নিয়ে আসবা। এ আর বি এর মধ্যে যেহেতু তুল্যরোধ বের করতে বলছে, এ দিয়ে শুরু করছো, একদম লাস্টে বি কে নিয়ে আসবা। তাহলে মাঝখানে কি আছে? সি আছে। তাহলে সি যদি থাকে, তাহলে সি আর এর মাঝখানে রোধ কত আছে? 7 ওহম। লিখে ফেলো, এইটা হলো 7 ওহম, এটা হচ্ছে সি। ঠিক আছে, গুড, এটা আঁকা শেষ। এইবার আসো,
সি থেকে এবার বিতে যাও, অসুবিধা নাই। সি থেকে যদি বিতে যাও তাহলে দেখো 2 ওহম আছে। সি থেকে বিতে আসলাম, এটা হলো 2 ওহম। ঠিক আছে, এটা ডান। এবার খেয়াল করো, এই 2 ওহমেরও এক পাশে বি আছে, এক পাশে সি আছে। এই যে দেখো, এক পাশে আছে বি, এক পাশে আছে সি। যখন ক্লু পাওয়া না যে ভাই কি করব, তখন দেখবা যে কোন রোধগুলো ফাঁকা আছে, ওই ফাঁকা রোধগুলো দুই পাশের বিন্দু কি, কারণ তোমার অলরেডি তো সবগুলা বিন্দু আঁকা শেষ। এবার যেই দুইটা বিন্দুর মধ্যে রোধগুলো আছে সেই দুইটা বিন্দুর মধ্যে ছবি এঁকে ফেলো। তাহলে আমরা 2 ওহম 2 ওহম এঁকে ফেলছি বি আর সি এর মাঝখানে। এবার আসো এ আর বি এর মধ্যে রোধ কেমনে আঁকবো, এই যে এ এবং বি এর মধ্যে রোধ এঁকে ফেললাম, ডান। এ আর বি এর মধ্যে রোধ হচ্ছে 8 ওহম, আর এটাও হচ্ছে বি আর সি এর মধ্যে রোধ হচ্ছে 2 ওহম। ব্যাস, হয়ে গেল, হয়ে গেল। এবার এটা তো বের করতে পারবা তাই না, এটা আমি আর করে দিলাম না। এটা হচ্ছে আমাদের এ আর বি এর মধ্যে 1 নাম্বার প্রবলেমটা। এবার আসলে 2 নাম্বারটাও করে ফেলি, 2 নাম্বারটা করে ফেলি। বি আর সি এর মধ্যে তুল্য রোধ বের করতে বলছে, বি আর সি এর মধ্যে তুল্য রোধ বের করতে বলছে। তাহলে আসো বি থেকে আঁকা শুরু করবা, বি থেকে আঁকা শুরু করবা। দেখো, সো এটা হচ্ছে বি বিন্দু দিছিলাম, এইটাও ছিল বি বিন্দু, এইটা ছিল এ বিন্দু, এটা ছিল সি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এই যে পুরাটা বি। আচ্ছা, বি আর সি এর মধ্যে তুল্য রোধ বের করতে বলছে, তাহলে বি থেকে শুরু করো। যেহেতু বি আর সি, তাহলে সি কে আগে নিব না, আগে এ কে নিব। সো বি থেকে আগে আঁকা শুরু করলাম, বি থেকে আঁকা শুরু করলাম। এটা হলো এ বিন্দু, মাঝখানে আসলো 8 ওহম। এই যে বি থেকে আঁকা শুরু করে এতে গেলাম, 8টা বাদ। তারপরে আসো এ থেকে সি তে গেছি, এ থেকে সি তে গেছি, এটা হলো 7 ওহম। এই যে এটা গেল সি, এই যে এ থেকে সি তে গেছি। এবার সি নিতে পারবো কারণ 3টাই তো বিন্দু আছে, 2টা আঁকা শেষ, পরেরটা আঁকলাম, সি নিয়ে ফেললাম 7। তারপরে কি বলছে, বি আর সি এর মধ্যে যে 2 ওহম 2 ওহম করে, তাহলে বি থেকে একটা রোধ যাবে এখানে 2 ওহম, আবারও একটা রোধ আসবে এখানে 2 ওহম। এই তো, এই দুইটা প্যারালাল, এরা সিরিজ, তার সাথে আবার প্যারালাল, ব্যাস হয়ে গেল। এটা গেল বি আর সি এর মধ্যে তুল্য রোধ। এবার আসো এ আর সি এর মধ্যে তুল্য রোধ কিভাবে করবা। এ আর সি এর মধ্যে তুল্য রোধের সার্কিটটা কেমন হবে, একইভাবে এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা হলো সি বিন্দু, এটাও বি। ওকে, ডান। তাহলে এ আর সি এর মধ্যে যেহেতু বলছে, তাহলে আমরা আগে এ থেকে আঁকা শুরু করব, এ থেকে আঁকা শুরু করব, তারপরে নিব হচ্ছে বিটাকে, তাই না, কারণ লাস্টে সি আঁকতে হবে। সো আমাদের এ আর বি এর মধ্যে রোধ আছে কোনটা, এ আর বি এর মধ্যে রোধ আছে 8 ওহম। তাহলে এই যে এ আর বি এর মধ্যে রোধ আছে 8 ওহম। তারপরে আসো বি আর সি এর মধ্যে রোধ আছে 2 ওহম, বি এবং সি এর মধ্যে রোধ আছে 2 ওহম, আবারও বি আর সি এর মধ্যে রোধ আছে 2 ওহম। এই যে এখানে বি আর সি এর মধ্যে 2 রোধ ওহম, বি আর সি এর মধ্যে 2 রোধ ওহম, আর এ আর সি এর মধ্যে আছে 7 ওহম। এ থেকে নিয়ে 7 ওহম নিয়ে বসাই দিব সি এর সাথে। এই যে এ আর সি এর মধ্যে রোধ আছে 7 ওহম, প্যারালাল সিরিজ, তার সাথে এটা প্যারালাল। কথা বুঝেছো, পারবা না বলো তো। তাহলে আমরা বিন্দু দিয়ে কিভাবে করে তুল্য রোধ বের করতে হবে সেটা ইনশাল্লাহ পারবো, ঠিক আছে। ওকে, এই যে কালার কোডের কথা বলতেছিলাম, নেক্সট ক্লাসে আমরা কালার কোডটা শুরু করবো, অসুবিধা নেই। ওকে, ডান, ডানা ডান ডান। এখানে আরো কয়েকটা প্রবলেম থাকবে, এই প্রবলেমগুলো নিজেরা করবা, কয়েকটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করবা। পারবা না, একটু কনফিডেন্স আসছে কিনা যে না ঠিক আছে ইনশাল্লাহ পারা যাবে, এবং এই কনফিডেন্সটা আরও বাড়বে যত প্র্যাকটিস করবা। সো এই কারণে কিছু প্র্যাকটিস প্রবলেম এখানে দিয়ে রাখলাম, এগুলো নিজেরা করবা। যেমন এখানে দেখো 2 আর 4 দেখেই বোঝা যাচ্ছে এখানে বিন্দু দেওয়ারও কিন্তু দরকার নাই, বিন্দু দেওয়ারও দরকার নাই। এই 2 আর 4 কিসে আছে, সিরিজে আছে। এরা যেটা সিরিজে আছে তার সাথে কিন্তু এই 3 আবার প্যারালালি থাকবে। তাহলে প্যারালালি একটা যদি করে ফেলো, তখন আবার এই দুইটা মিলে সিরিজ থাকবে, তার সাথে আবার এটা থাকবে প্যারালাল, তারপর এগুলা 3টাই সিরিজে থাকবে, ঠিক আছে না। সবগুলা আমি এখানে তোমরা একটা কাজ করো, আমি এখানে কতগুলো দিয়ে রাখতেছি, না কতগুলো দিয়ে রাখবো না, আমি করাই দিব না, দাঁড়াও। যেমন এগুলো সহজ, এইগুলো এক পাশ থেকে নিলে দেখবা সহজ। দেখো এই দুইটা প্রান্তের মধ্যে তুল্য রোধ বের করতে বলছে। প্রথমে দেখো এই দুইটা রোধ কিসে আছে বলো তো, এই দুইটা রোধ কিসে আছে দেখো তো, এই দুইটা রোধ কিসে আছে, এরা কিন্তু সিরিজে আছে। তোমার কাছে কি মনে হচ্ছে যে ভাইয়া এই দুইটা রোধও সিরিজে আছে, এরকম কি মনে হচ্ছে তোমার কাছে, এই দুইটা রোধও সিরিজে আছে মনে হচ্ছে?
এই দুইটা রোধ কিন্তু সিরিজে নাই, কারণ দেখো মাঝখানে কিন্তু আরেকটা রাস্তা চলে গেছে ভাই। এই দুইটা রোধের মাঝখানে আরেকটা রাস্তা চলে গেছে। দুইটা একই তার না, একই তার না হলে, যেমন এইটা একই তার, তাহলে এরা সিরিজে আছে, বুঝছো? কিন্তু এই দুইটা একই তার না, এরা সিরিজে নাই, কারণ মাঝখান দিয়ে আরেকটা তার চলে গেছে। আবার এই দুইটাও সিরিজে নাই, এরাও সিরিজে নাই, এরাও কিন্তু সিরিজে নাই। এই দুইটা কেন সিরিজে নাই? এই দুইটা কেন সিরিজে নাই? কারণ মাঝখানে তো আরেকটা তার, বুঝছো? তাহলে এখানে কি করবো আমি তোমাদেরকে একটু বলি, আইডিয়া দেই। এগুলো সহজ প্রবলেম, 9, 10 এগুলো করে আসছো। যে আমাদের এই দুইটা মিলে এরা সিরিজে আছে, সিরিজে থাকলে এখান থেকে আমরা একটা তুল্যরোধ পাবো এভাবে। এরা দুইটা থাকবে প্যারালাল, প্যারালাল হওয়ার পরে এখানে একটা রোধ থাকলো, এরা তখন একই তারের সাথে যুক্ত, তাই এরা হয়ে যাবে সিরিজে, তার সাথে থাকবে এটা পুরাটা প্যারালাল, আবার এটা হবে সিরিজে, তার সাথে এটা হবে প্যারালাল, তারপর এরা থাকবে আবার সিরিজে, প্যারালাল, এভাবে করে করে আগাতে হবে। বুঝতে পারছো? এগুলা কি পারবা তোমরা? এটা আমি করাই দিব না নেক্সট ক্লাস, এটা দরকার নেই, এটা দরকার নেই। তারপরে এটা বিন্দু দিয়ে করতে পারবা, এটাও বিন্দু দিয়ে করতে পারবা, এটা বিন্দুও লাগবে না। তো এখানে আমি কতগুলো দিয়ে রাখতেছি, তোমরা যদি না পারো তাহলে ডিসকাশন গ্রুপে জানাও, সেখানে সলভ করে দেওয়া হবে, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সিলেবাস ডিসেম্বরের আগেই শেষ হয়ে যাবে, ভালোভাবেই শেষ হবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। আল্লাহ হাফেজ।